আছেন তো আজকে আবারও এরকম হয় অনলাইন খাতা খুতা কিছু নিয়ে আসছেন আপনারা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যারা শুরু থেকে আমাদের সাথে আছেন অনেকে আমাকে চিনবেন, কারণ এর আগেও একটা ক্লাসে আপনাদের সাথে ছিলাম। আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। মূলত আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। আর টপিকটি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের কম্প্রিহেনসিভ পরীক্ষা থেকে শুরু করে পরবর্তী যে কোনো চাকরি পরীক্ষায় যখন যাবেন তখন এই সিস্টেমটা কমপ্লিট না করে কখনোই পরীক্ষায় বসতে পারবেন না। তো আমি আগেই আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা এর পরবর্তী থেকে ব্রডলি যে কোনো একটা এরিয়া ধরে ধরে একদম কভার করে যাব। তো সেইখান থেকে আজকের লেকচারটা শুরু করতে যাচ্ছি। তো শুরুতেই সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আছেন, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই জানাবে। আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যারা আপনাদের সাথে এই জার্নিতে একসাথে সামনে পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরকে এই পেজ থেকে শেয়ার করে দিয়ে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিন। তো বেশি বেশি শেয়ার করতে থাকুন আর কমেন্ট করতে থাকুন কে কোথা থেকে আছেন। আমরা পড়াশোনায় ফিরে যাব, মাঝে মাঝে আপনাদের কাছে আসব যে আসলে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করতে যাচ্ছি। ফার্স্টে আমরা কিছু কোশ্চেন দেখার চেষ্টা করব। অর্থাৎ আজকে আমরা মূলত কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে মূলত আলোচনা করব। তো এই আলোচনার শুরুতেই আমি জাস্ট কিছু স্যাম্পল কোশ্চেন দেখানোর চেষ্টা করব যে এখান থেকে কি রকম বা কি ধরনের কোশ্চেন হতে পারে। এই কোশ্চেনগুলোই নট এনাফ ফর ফার্দার এক্সামিনেশন, মানে আপনারা যে পরে কম্প্রিহেনসিভ পরীক্ষা দিবেন এই কোশ্চেনগুলো কিন্তু এনাফ না। কিন্তু পুরো লেকচারটা দেখলে আশা করি যত ডিপলি কোশ্চেন আসুক কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে আশা করি কখনো কোনো প্রবলেম হবে না। জাস্ট স্যাম্পল স্বরূপ 5-6টা কোশ্চেন দেখাবো, হয়তো এগুলো পারতে পারেন আবার নাও পারেন, কিন্তু পুরো লেকচারটা শেষ করার পর এরকম হাজার হাজার কোশ্চেন আশা করি আপনি বানাতে পারবেন। কারণ এটা এত বড় একটা টপিক, এটা কখনো পড়ে শেষ করা যাবে না। যে কাউকে বলবেন, সেটা এমবিবিএস ডাক্তার হোক বা আপনার সিনিয়র ভাই ব্রাদার হোক, কার্ডিওভাস্কুলার সিস্টেম পুরো বডির অনেক বড় একটা, সব থেকে বড় সিস্টেম বলা যেতে পারে। তো আমরা দেখবো আমাদের নার্সিং প্রফেশনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোন বিষয়গুলো লাগতে পারে, আমরা সেটা দেখার চেষ্টা করব। যাই হোক, আমাদের পড়ালেখার শুরুতে এত গল্প করতে চাচ্ছি না, মাঝে মাঝে আমরা অনেক গল্প করব। তো প্রথমে একটা কোশ্চেন খেয়াল করেন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য থিকেস্ট ওয়াল। এখানে একটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে, থিকেস্ট ওয়াল। তো এইখানে এই অপশনের উপর বেস করে কিন্তু অনেকগুলো অ্যান্সার হতে পারে। জাস্ট এখানে আপনাকে 4টার বাইরে চিন্তা করা যাবে না। তাছাড়া থিকেস্ট ওয়াল কিন্তু অনেক কিছুর হতে পারে। আপনি আর্টারি ভেইনের ভিতরে গেলে এক ধরনের হবে। এখানে অপশন দেখে বোঝা যাচ্ছে হার্টের যে 4টা চেম্বার থাকে সেই চেম্বারকে তারা বোঝাতে চাচ্ছে যে কোন চেম্বারের ওয়ালটা সব থেকে বেশি থিকেস্ট, তার মানে কি মোটা থাকে সব থেকে বেশি। এখন এটা তো আমার মন মতে যে বানাবো একটা জিনিস মোটা করে আর একটা চিকন করে এমন না, হার্টের ভিতরে অবশ্যই আছে, এবং কেন আছে এই কারণটা যখন আপনি জানবেন এটা কোনোদিনই ভুলে যাবেন না। তো আমরা একটু পরে যখন সিস্টেম ওয়াইজ আলোচনা করব তখন বলে দেব। তারপরে মনে রাখেন এই যে লেফট ভেন্ট্রিকল, এইটার হচ্ছে ওয়াল সব থেকে বেশি থিকেস্ট, কারণ আমরা জানি এখানে অ্যাওর্টা আছে মানে পুরো বডিতে ব্লাড ছড়িয়ে দেয় এই পোর্শনটা থেকে। তো যেখান থেকে অনেক ফোর্স দিয়ে ধাক্কা দিতে হয়, তার ওয়াল যদি বেশি মোটা না হয় তাহলে যে কোনো সময় একটা সাডেন ট্রমা ওইখানে হয়ে যেতে পারে বা ইনজিউর্ড হয়ে যেতে পারে। আর হার্টে কোনো দুর্ঘটনা ঘটা মানে পুরো বডি সিস্টেমের ফাংশন ফল হতে খুব বেশি সময় লাগবে না। তো যে কথা বলছিলাম যে আমরা ক্লাস করব, বেশ অনেক সময় আপনাদের সাথে থাকবো। মনে হয় আপনারা শেয়ার করতেছেন না বেশি বেশি, তো শেয়ার করতে থাকুন আর কমেন্ট করতে থাকুন। আমরা একটু পরে আপনাদের কমেন্টস নেব, কে কোথা থেকে আসছেন, আপনাদের প্রশ্ন কি, তো একটু শেয়ার করেন। আমরা একটু পরই আপনাদেরকে রিকোয়েস্টটা করব, কারণ যত বেশি মানুষ এনগেজ হবে আপনাদের কম্পিটিশনটা তত ভালো হবে। কারণ এক একজনের মাথা থেকে এক এক রকম প্রশ্ন বের হয়ে আসবে। দেখা যাবে যে সেই প্রশ্নগুলোর মধ্যে আপনার মনে অনেক সময় এমন হয় না যে আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছেন কিন্তু কিভাবে জিজ্ঞেস করবেন এটা বলতে পারেন না, ওই প্রশ্নটা হয়তো অন্য কেউ একজন করে দিচ্ছে, তখন আপনার সমাধান আপনি পেয়ে যাবেন। তো আমরা পরের পেজে চলে যাচ্ছি, এটা আশা করি অ্যান্সার পেয়েছেন।
তো এইখানে দেখেন দ্বিতীয় কোশ্চেন, ব্লাড ইন্টার্স ইনটু দ্য হার্ট বিকজ অফ মাসল অফ, অর্থাৎ এই রিলেটেড একটা কোশ্চেন আমি আগের লেকচারে দেখিয়েছিলাম যে ফার্স্ট অক্সিজেনেটেড ব্লাড কোন চেম্বারে এন্টার করে, কিন্তু এখানে বলা হয়েছে হার্টে কিসের কারণে ব্লাড আসে, মানে হার্টের ভেতরে ব্লাড নিয়ে যায় কি, যে ব্লাড ইন্টার্স মানে প্রবেশ করে ইনটু দ্য হার্ট মানে হার্টের ভিতরে বিকজ অফ দ্য মাসল অফ, কোন ধরনের মাসলের কারণে। অ্যান্সারগুলো খেয়াল করতে হবে, যেমন অ্যাট্রিয়া রিল্যাক্স, ভেন্ট্রিকলস কন্ট্রাক্ট, এরপর হচ্ছে ভেন্ট্রিকুলার রিল্যাক্স এবং অ্যাট্রিয়াল বা অ্যাট্রিয়া কন্ট্রাক্ট। আপনাকে বুঝতে হবে, আমি একটু সিস্টেম পরে পুরো ফিগার আঁকাবো। এখানে দেখেন অ্যাট্রিয়াম, আমার উপরের দুইটা চেম্বারকে বলা হয় অ্যাট্রিয়াম এবং নিচের গুলোকে বলা হয় ভেন্ট্রিকল। তো হার্ট প্রথম ব্লাড নেয় কোথায়? অবশ্যই অ্যাট্রিয়ামে। ভেন্ট্রিকল তার মানে যে দুইটার সাথে আছে এই দুইটা অটোমেটিক ক্রস হয়ে যাবে আপনার। এখন হচ্ছে অ্যাট্রিয়ার মধ্যে খেয়াল করতে হবে যে সাদা, আচ্ছা একটু সাদা কালি নিয়ে আমরা, হ্যাঁ, তো এই দুটো কিন্তু শুরুতেই ক্রস হবে কারণ ভেন্ট্রিকলে প্রথমে ব্লাড আসে না। অ্যাট্রিয়ার ভিতরে উপরের আমরা জানি হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে হচ্ছে প্রথমে হচ্ছে কি হবে, আমরা যদি একটু দেখি যে হার্টের যে পোর্শনগুলো আছে এর মধ্যে এই যে রাইট অ্যাট্রিয়াম আছে, এই রাইট অ্যাট্রিয়ামে কিন্তু প্রথম হচ্ছে কি হয়, ব্লাড আসে। তো এই ব্লাড আসার মধ্যে যেহেতু দুইটাই অ্যাট্রিয়া আছে, এখন আমাকে দেখতে হবে কন্ট্রাকশন কি আর রিল্যাক্সেশন কি। তো এই রিল্যাক্সেশন মানে কি, সে রিল্যাক্স হয়ে যাবে, সে রিল্যাক্স, যেমন আমরা ঘুমিয়ে যাই যখন মোটামুটি রিল্যাক্স থাকি, হাত পা ছেড়ে দিই, তো ঠিক এরকম ভাবে অ্যাট্রিয়া রিল্যাক্স থাকে, তার মানে কি অ্যাট্রিয়া একদম তার ভেতরের স্পেসটাকে বাড়িয়ে দেয়। তখন হচ্ছে কি হয়, ভেতরের যে ভেইনগুলো আছে তার মধ্যে প্রেশার বেশি থাকে, যে কারণে হার্টের ভিতরে ব্লাড চলে আসে, কারণ হার্টের ভেতরে প্রেশার কম থাকে। তো মূলত এই অ্যাট্রিয়া রিল্যাক্সের কারণে ব্লাড হার্টের ভিতরে প্রবেশ করে। তো আমরা আরো ডিপলি পরে পড়বো, হঠাৎ করে মাঝখান থেকে একটা কোশ্চেন নিয়ে হার্টের একটা পোর্শন নিয়ে কথা বললে বোঝা একটু ডিফিকাল্ট। আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে কোশ্চেনগুলো কিরকম হতে পারে, সো চিন্তার কোনো কারণ নেই। আমরা পুরো সিস্টেম যখন শেষ করব এই কোশ্চেনগুলো একদম পানির মতো মনে হবে আশা করি। তো যদি শেয়ার করে না থাকেন অবশ্যই শেয়ার করে দেন বন্ধু বান্ধবের সাথে, আর কমেন্ট করতে ভুল করবেন না অবশ্যই, কারণ আপনি যদি প্রশ্ন না করেন আমি বুঝবো না যে আসলে আপনি আমার পড়াগুলো বুঝতেছেন কিনা, বা আমাকে আর অন্যভাবে একটু কথা বলা উচিত কিনা, বা অন্য কোনো হার্ট রিলেটেড টপিক এখানে নিয়ে আসা উচিত কিনা, এজন্য প্রশ্ন করে অবশ্যই সাহায্য করবেন। These are the tubes that carry blood back to the heart. আমরা একবার দেখলাম হার্টের ভিতরে ফার্স্ট হচ্ছে ব্লাড এন্ট্রি করে কি কারণে, আবার এন্ট্রি করে কিসের মাধ্যমে, কেন করবে, এগুলো ওই এক জায়গা থেকে অনেক কোশ্চেন বানানো যাবে। জাস্ট আমি একটা নিয়েছি ওখান থেকে, একটা পিক করেছি। আবার এখানে উল্টা আর একটা বলতেছি, হার্টের ভিতরে যে এই যে বাইরে থেকে ব্লাড গেল, ঠিক এরকম ভাবে দেখেন দেয়ার টিউব দ্যাট ক্যারি ব্লাড ব্যাক টু দ্য হার্ট, অর্থাৎ হার্টের ভিতরে আবার ব্লাড ব্যাক করে নিয়ে আসে। তাহলে কোশ্চেনটা এখানে বুঝতে হবে, একটা হচ্ছে প্রথম হার্টের ভিতরে ব্লাড আসলো, আবার ব্লাড ব্যাক করবে, তার মানে হার্ট থেকে ব্লাড বের হয়ে কোথাও গিয়েছিল, আমরা জানি এটা লাঙে যায়, তাহলে লাং থেকে আবার হার্টে ব্যাক করে কিভাবে বা কার মাধ্যমে, এইটাই বোঝাতে চেয়েছে। তো আমরা জানি যে পালমোনারি যে ভেইন থাকে সেই ভেইনগুলোর মাধ্যমে হচ্ছে কি হয়, হার্টে ব্লাড আবার ব্যাক করে। একটা পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইন, আমরা জানি যে পালমোনারি জিনিসটা ব্যতিক্রম সবসময়। সো আশা করি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন। আমরা খুব দ্রুত এমসিকিউ গুলো শেষ করে মূল লেকচারে চলে যাব। তো মূল লেকচারে চলে যাওয়ার আগে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যেন বেশি বেশি মানুষ এনগেজ হতে পারে, তারা কোশ্চেন করতে পারে। হোয়ার ফিটাল ব্লাড অক্সিজেনেটেড, এই কোশ্চেনটা এতটা গুরুত্বপূর্ণ, আমি যতগুলো এমসিকিউ আজকে দিয়েছি তার মধ্যে এই এমসিকিউটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে ফিটাল ব্লাড অক্সিজেনেট হয় কোথায়, আমাদের অ্যাডাল্ট পারসন বা আমরা যারা অ্যাডাল্ট আছি আমাদের ব্লাড সার্কুলেশন হয় কিন্তু বা মানে পিউরিফাইড, যেটাকে বলা হয় ডিঅক্সিজেনেটেড থেকে অক্সিজেনেটেড হওয়া, অর্থাৎ যে ব্লাডটা কার্বন ডাইঅক্সাইড মিক্স থাকে সেটা শুধু অক্সিজেন যুক্ত হয়ে যাওয়াকে বলা হয় অক্সিজেনেটেড বা পিউরিফাই। তো এই কাজটা অ্যাডাল্টদের জন্য হয় হচ্ছে লাঙে, এটা হচ্ছে লাঙে হয়ে থাকে, কিন্তু বাচ্চাদের জন্য কখনোই লাঙে হয় না, এটা একটা ব্যতিক্রম কোশ্চেন, এটা বুঝতে হবে। বাচ্চাদের জন্য হয় হচ্ছে প্লাসেন্টাতে। এখন প্লাসেন্টার ভেতরে আমরা জানি আরো বেশ কিছু পোর্শন রয়েছে, যেমন কোরিওনিক ভিলাই রয়েছে, সেইখানে হচ্ছে ফিটাল ব্লাড অক্সিজেনেটেড হয়, নট পাম্প হয়, পাম্প হার্ট থেকেই হবে। তো এই এক্সেপশনাল কোশ্চেনটা একটু মাথায় রাখবো, আমরা যখন ফিটাল ব্লাড সার্কুলেশন দেখবো তখন পুরো এটার সাথে রিলেটেড সব কোশ্চেন উঠে আসবে। জাস্ট এটা একটু মাথায় রাখেন, তখন বুঝতে পারবেন যে এটা কত ইজি হচ্ছে।
ভাই প্রবলেম হচ্ছে নাকি দেখেন তো, দেখা যাচ্ছে তো সরি, আমাদের এখানে পিসি সেটআপে একটু প্রবলেম হচ্ছে, তো আমি ভাবছি যে পেজে হয়তো সমস্যা হতে পারে, যে কারণে একটু ডিস্টার্ব করা। তো আমরা কিন্তু আর অল্প কিছু সময়ের ভেতরেই মূল লেকচারে চলে যাব, আশা করি অবশ্যই শেয়ার করতে থাকবেন। আর বারবার এই কথাটা বললে হয়তো আপনাদেরও খারাপ লাগবে, আপনারা, আমি বলবো না খুব বেশি, আর আপনারা একটু শেয়ার করতে থাকেন। দ্য হার্ট অফ দ্য হার্ট ইজ, দেখেন কোশ্চেনটা কত মজার একটা কোশ্চেন, বলা হচ্ছে দ্য হার্ট অফ দ্য হার্ট ইজ, মানে হার্টের হার্ট বলা হয় কাকে? খুবই মজার একটা কোশ্চেন, যারা বিষয়গুলো জানে তারা একদম বলে না যে তুড়ি মেরে উড়িয়ে দাও, ওই রকম দেখার সাথে তারা টিক দিয়ে দেবে। আমরা জানি এসে নোট, সায়ানোয়ার্টিয়াল নোট, এটাকে হার্টের হার্ট বলা হয়। এটা হচ্ছে এই জিনিসগুলো যারা ভালো করে বুঝবে, তারা ইসিজি রিপোর্ট থাকে না, ওইগুলো জিনিসগুলো বুঝতে অনেক সাহায্য করবে ওইখান থেকে। যদিও আমাদের ইসিজি আজকে খুব বেশি লাগবে না, তারপরে এগুলো পড়াতে গিয়ে আমরা বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এই যে এটা হচ্ছে একটা সহজ অ্যান্সার, এখানে বাকি আরো বিষয়গুলো নিয়ে অনেক কথা আছে, আমরা পরে আলোচনা করব। এরপরে দেখেন অ্যানজাইনা ডিউ টু, এটা হচ্ছে হার্টের প্রবলেম রিলেটেড একটা কোশ্চেন, যে অ্যানজাইনা ডিউ টু মানে অ্যানজাইনা কিসের কারণে হয়। আমরা ফার্স্টে জানতে হবে হোয়াট ইজ অ্যানজাইনা, এটা আমরা সবাই মোটামুটি জানি, যেহেতু আমরা কম্প্রিহেন্সিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, আমরা অ্যানাটমি পড়েছি, ফিজিওলজি পড়েছি, আমরা মিডওয়াইফারি পড়েছি। সো এটার অবশ্যই অ্যানাটমির মধ্যে অবশ্যই এই বিষয়টা উঠে আসার কথা, যে অ্যানজাইনা হচ্ছে কি বুকে ব্যথা। এখন বুকে ব্যথা তো অনেক কারণে হতে পারে, কারো গ্যাসের প্রবলেম বা গ্যাস্ট্রিক প্রবলেম থাকলে হতে পারে, তবে এইটা হচ্ছে হার্টের একটা প্রবলেম। এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, দেখেন রয়েছে যে অ্যাথেরোস্ক্লেরোসিস, এই যখন হয়, এখন হোয়াট ইজ অ্যাথেরোস্ক্লেরোসিস এটা আমরা পরে বিস্তারিত দেখব। হার্টের যে ভেইনগুলো থাকবে, যেখান দিয়ে হার্টে ব্লাড আসতেছে, ওই ভেইনের একটা পাইপের মতো কি থাকে, লুমেন থাকে। যেমন সাপোজ একটা ভেইন এই যেরকম থাকে, এর মাঝখানটা কি হয়, ব্লাড যেতে থাকে। এখন এর ওয়ালগুলো কিন্তু চর্বি জমে জমে কি হতে থাকে, পুরুত্ব হতে থাকে। তার মানে এই যে লুমেন বা গহ্বর, এটা কিন্তু চিকন হতে থাকে। চিকন হলে আগে এত মোটা, যেখানে রেডিয়াস ব্যাসার্ধটা অনেক বেশি, সেখান দিয়ে ব্লাড কিন্তু ইজিলি যেতে পারতো। এখন ওই পরিমাণ ব্লাড যদি আমি চিকন রাস্তার ভিতর দিয়ে নিয়ে যেতে চাই, তখন এটা কিন্তু অনেক বেশি ফোর্স দিতে হবে, এবং তখন অনেক বেশি প্রেশার হবে। তখন এই এক্সট্রা ফোর্সের কারণে বুকে ব্যথা মনে হয়, তখন এটাকে অ্যানজাইনা বলা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের পেজে চলে যাচ্ছি। এই যে দেখেন, আমরা কিন্তু এমসিকিউ শেষ করে ফেলেছি, এখন কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভেতরে ঢুকে যাব। পরের স্লাইড থেকে আশা করি মূল লেকচার শুরু হবে। শেষবারের মতো সবাইকে একটা রিকোয়েস্ট করছি যে যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই কোশ্চেন করবেন, এখানে আমাদের যথেষ্ট মানুষ আছে, বা আমরা যথেষ্ট বেশ কয়েকজন আপনাদের সাথে আছে, আপনাদের কোশ্চেনগুলো নেওয়া হবে, বা আমি দেখছি না আমাকে কেউ জানাবে যে কোনো কোশ্চেন আছে কিনা। এরপরে হচ্ছে একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন, যেন তারাও দেখার সৌভাগ্য অর্জন করে, কারণ আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হয়তো এখন বুঝতেছেন না, কিন্তু বাস্তব জীবনে কাজে লাগবে, যে আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেম বডির যে কোনো ফাংশনের সাথে রিলেটেড। আপনি যা পড়তে যান, যেমন ব্লাডের রিপোর্ট আইছে, সাথে সাথে এইটা আপনার হার্টের কন্ডিশন বলে দেবে, কারণ ব্লাড যেখানে আছে হার্ট সেখানে আছে। আর পরীক্ষা হসপিটালে দেখবেন যে কোনো কাজের জন্য ব্লাডের পরীক্ষা, সেটা ব্লাডের যে কোনো টাইপের পরীক্ষা দেবেই। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা মূল লেকচারে চলে যাচ্ছি, আশা করি আপনারা শেয়ার করতে থাকবেন আর কমেন্ট করতে থাকবেন। তো দেখেন, আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আজকে আমরা মেইনলি কথা বলবো। এখানে জাস্ট কিছু কথা বলা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। যেমন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম কনসিস্ট অফ দ্য হার্ট, ব্লাড ভেসেল অ্যান্ড ব্লাড, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কি থাকবে, হার্ট নিজেই থাকবে এবং ব্লাড থাকবে, ব্লাড ভেসেল থাকবে, এবং শুধু ব্লাড ভেসেল আর ব্লাড থাকবে। এখন ব্লাড নিয়ে পরে খুব বেশি কথা বলা হয়নি, সো আমি একটা বেসিক আইডিয়া দিয়ে যাই ব্লাড নিয়ে, শুধু ব্লাড নিয়ে। আর এই যে যত কথাগুলো প্রত্যেক স্লাইডের ভেতরে আছে, আমি এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করব না, কারণ এগুলো আপনাদের পেজে থাকবে, এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলো আপনারা পর একটু পড়ে নোট করে নেবেন। মোটামুটি যা প্রয়োজন সব এগুলোর মধ্যে দেওয়া আছে, কিন্তু আমি জাস্ট বোঝানোর চেষ্টা করব। তো এই যে ব্লাডের কিন্তু তিনটা টাইপ আছে, আমরা সবাই জানি। একটা আরবিসি, আর একটা হচ্ছে ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে প্লাটিলেট, যেটাকে হচ্ছে অনুচক্রিকা বলা হয়, শ্বেত রক্তকণিকা বলা হয়, বা লোহিত রক্তকণিকা বলা হয়। এগুলো বাংলায় পড়েছিলাম। তো আমরা জানি বডির সব থেকে বেশি ব্লাড থাকে হচ্ছে আরবিসি, দেখা যাচ্ছে যে 4.5 থেকে 5 মিলিয়ন। তো
মনে করেন যে অর্থাৎ 45 লক্ষ থেকে 50 লক্ষ, এই অ্যামাউন্টগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আমি সবগুলো লিখতেছি না, এগুলো মাথায় রাখতে হবে যে সব থেকে বেশি এই পোর্শনটা থাকে। তারপরে সেকেন্ড অর্থাৎ তারপর দ্বিতীয় পরিমাণের দিক দিয়ে সব থেকে বেশি ব্লাড থাকে হচ্ছে প্লাটিলেট। এটা 1.5 লক্ষ থেকে 4 লক্ষ, কোনো কোনো জায়গায় 4.5 লক্ষ পেতে পারেন, তবে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ এটা হচ্ছে একটা অ্যামাউন্ট। এই জন্য দেখবেন ডেঙ্গু হলে প্লাটিলেট কাউন্ট করায়, কারো 20,000 10,000-এ নেমে আসে। তো 80,000 বা 1 লাখের নিচে নেমে এলে এটা অনেক বেশি ঝুঁকির দিকে চলতে থাকে। তো এই প্লাটিলেট এই কাউন্টটা মনে রাখতে হবে। স্বাভাবিক রেঞ্জ হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখের মতো। আর আমি যা এমন বলতেছি এগুলো কিন্তু সব অ্যাডাল্ট পার্সনের জন্য, এগুলো মাথায় রাখতে হবে। এখন যদি আমি বেবি বা ইনফ্যান্ট বা অ্যাডোলেসেন্স এদের জন্য আলাদা করে বলি তখন এই ব্লাডই অনেক বড় লেকচার হয়ে যাবে। সো ওইদিকে যাচ্ছি না, এগুলো যাদের আগ্রহ বেশি তারা ওইভাবে পড়ে নেবে। আর ডাব্লিউবিসির পরিমাণটা থাকে হচ্ছে 10,000-এর মতো, অর্থাৎ 10K এর মতো। 10K আমি সহজে যদি বলি, এখানে মনে করেন এটা 4,50,000 থেকে 5 লক্ষের মতো একটা অ্যামাউন্ট মনে রাখবেন। এটা হচ্ছে আপনার 1.5 লাখ থেকে মনে করেন যে 4 লাখ পর্যন্ত এইরকম একটা অ্যামাউন্ট থাকে। এখন দেখেন আমি যদি ডাব্লিউবিসিকেই ভাঙি, এটার আবার অনেকগুলো পার্ট পাবেন। এই ডাব্লিউবিসিকেই যদি আমি ভাঙি, যেমন 5টা কণা পাবেন। এখন ওগুলো যদি আমি টাইপ করি গ্র্যানুলোসাইট আর এ গ্র্যানুলোসাইট, দেখবেন দানাদার আর অদানাদার নামে কিছু দুইটা টাইপ করা হবে। তো যে আমি একটা ট্রিক বলে দিই আপনাদেরকে, যে দানাদার কোনগুলো আর অদানাদার কোনগুলো, যেগুলো ফিল করা যায়, ফিল যেমন নিউট্রোফিল, ইওসোনোফিল, বেসোফিল, শেষে ফিল আছে, এগুলো হচ্ছে গ্র্যানুলোসাইট ডাব্লিউবিসি। আর যেগুলো ফিল করা যায় না যেমন মনোসাইট, লিম্ফোসাইট, এই দুইটা, এগুলো হচ্ছে এ গ্র্যানুলোসাইট আপনার হচ্ছে ডাব্লিউবিসির পোর্শন। আশা করি এগুলো মনে রাখবেন। এগুলোর আবার অনেক টাইপ আছে, এগুলোর আবার ফাংশন আছে, যে বডির ফ্যাগোসাইটিস হিসেবে কাজ করে কে। তো এইগুলো একটু এমসিকিউর জন্য ব্লাডের এরকম অনেক বড় একটা পোর্শন আছে। বডির যদি পুরো সিস্টেমটাকে ভাগ করেন, যে দেখবেন বডির পুরো ব্লাডকে আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা প্লাজমার একটা কণিকা নামে 45% আর একটা 55%, মানে 55%, ওরকম অনেক পোর্শন আছে। সো আমি ব্লাডের দিকে যাচ্ছি না, কারণ আমাদের পুরো সিস্টেম হবে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে। পরে আপনাদের মাথায় আসলে এত কিছু একসাথে দিলে এলোমেলো হয়ে যাবে। তাই আমি জাস্ট একটু আইডিয়া দিলাম যে এইগুলো জিনিস নিয়ে যদি স্পেসিফিক আলাদা পড়ালেখা করেন, অনেক পড়া আছে। এখন আপনি যদি চান আমাকে এখান থেকে 2টা কোশ্চেন দেন শুধু ওইটাই পড়ে যাব, তাহলে এটা আসলে বলার কিছু নাই, তাই না? তো একটু পরিশ্রম করতে হবে। আর সামনে কম্পিটিশন কি পরিমাণ হার্ড হতে যাচ্ছে এটা পরে বুঝতে পারবেন। সো পড়ালেখা ছাড়া কোনো বিকল্প নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। ইটস প্রাইমারি ফাংশন ইজ টু ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্টস অ্যান্ড অক্সিজেন রিচ ব্লাড টু অল পার্টস অফ দ্য বডি। মানে এই হার্টের প্রাইমারি ফাংশন মানে প্রধান ফাংশন হচ্ছে বডিতে সে নিউট্রিয়েন্ট দেয়। আমরা জানি ব্লাড ছড়িয়ে দেয়, অক্সিজেনেটেড ব্লাড, তার মাধ্যমে সে পুষ্টিগুলোও ছড়িয়ে দেয়। এটা যখন ফুড ডাইজেশন, অ্যাবজর্পশন এগুলো পড়বেন তখন এগুলো আরেকটু ভালো করে বুঝবেন। এরপরে দেখেন টু ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ব্যাক টু দ্য লাং, এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলোকে লাঙে নিয়ে যায়। এরকম করে অনেক জিনিস আছে। একটা বডিতে জেনারেলি 5 থেকে 6 লিটার ব্লাড থাকে, এটা এমসিকিউ আসতেই পারে। এই যে দেখেন একটা হার্টের ওজন 250 থেকে 350 গ্রামের মতো হয়, যেটা আউন্সে বললে 9 থেকে 12 আউন্স। তবে ফিমেল যে আছে অর্থাৎ পুরুষ আর মহিলা এদের মধ্যে একটু পার্থক্য আছে। মেয়েদের বা ফিমেলদের হার্টের ওজন একটু কম থাকে ছেলেদের থেকে। এই জন্য অনেক সময় যারা আপনারা মেডিকেল লাইন আছেন বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, এগুলোতে কিন্তু মজা করে অনেক সময় যে মেয়েদের আত্মা ছোট, কারণ আমরা হার্টকেই তো আত্মা মনে করে থাকি, তাই না? দেখা যাচ্ছে যে 1/3 কম থাকে, অর্থাৎ ছেলেদের হার্টের যা ওজন তার 3 ভাগের 1 ভাগ মেয়েদের ওজন কম থাকে। আশা করি এই জিনিসগুলো মাথায় রাখবেন। এরপর দেখেন হার্ট প্রতিদিন কি পরিমাণ বিট করতেছে, এবং 24 আওয়ার 7 ডেজ, অর্থাৎ হার্ট হচ্ছে এমন একটা অর্গান যেটা কখনোই, আপনি ঘুমান কিন্তু হার্ট কখনো ঘুমায় না। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই যে দেখেন দ্য নর্মাল হার্টবিট ইজ 72, অর্থাৎ নর্মাল হার্টবিট 72 ধরা হয়। এই আশেপাশেও বিভিন্ন সময় বিভিন্ন পার্সন ভেদে একটু কম বেশি হবে, সেটাকেও নর্মাল ধরা হয়। দ্য লেন্থ, ওয়াইথ অ্যান্ড হচ্ছে থিকনেস, অর্থাৎ হার্টের যে দৈর্ঘ্য, প্রস্থ এবং এর যে রেডিয়াস বা ব্যাসার্ধ আছে, এগুলো দেখেন এই যে 12 সেন্টিমিটার, এই যে 8.5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 12, মিলায় পড়তে হবে। প্রথমে এখানে যেটা আছে এটার প্রথমেটা সেটাই, সেকেন্ডটা এখানকার সেকেন্ডটা, এবং থার্ডটা হচ্ছে এখানকার থার্ডটা। এভাবে যে কোনো টপিকের ভিতর যখন একসাথে 2-3টা থাকবে ধরে নিতে হবে ওইখানকার গুলোর সাথে এইখানের গুলোর সিকোয়েন্স থাকবে। জাস্ট এটা হার্ট নিয়ে অল্প কিছু কথা ছিল।
এরপরে যখন এরকম বেশি কথা আসবে এগুলো আমি পড়বো না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করবো, এগুলো আপনারা একটু রিডিং পড়ে নেবেন, এখান থেকে নোট করে নেবেন। কারণ দেখা যায় বই খুঁজে খুঁজে সার্চ করে করে ইনফরমেশন গুছাতে অনেক সময় নষ্ট হয়। তো এখানে ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে একটু গুছিয়ে দেবো, সেই জন্যই তো আসা। তো আমি মোটামুটি অনেক কিছু এখানে দেওয়ার চেষ্টা করেছি, এগুলো একটু নোট করে নেবেন। আমি পরের পেজে চলে যাচ্ছি। এই যে দেখেন দ্য ফিগার অফ হার্ট, এখানে একটা ফিগার দেওয়া হচ্ছে। তো এই ফিগারটার দিকে একটু খেয়াল করেন, অনেক কিছু আছে দেখেন এইখানে। তো আমি একটু পাশে আর একটা চিত্র আঁকাবো এটার সাথে কম্পেয়ার করার জন্য, একটু মাথায় রাখবেন আপনারা। এই যে এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করেন, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এখন খেয়াল করেন, আজকে আমরা একদম শুরু থেকে শুরু করব, যারা হার্ট নিয়ে কিছুই বোঝে না তাদের জন্য হবে, এবং অ্যাডভান্স লেভেলে যারা চাচ্ছে মোটামুটি আশা করি তাদেরও অনেকটা কাভার হয়ে যাবে। তো শুরুতেই মাথায় রাখতে হবে এই যে হার্ট, যে এই যে আমি টান দিচ্ছি এগুলো হার্টের মাসেল বা লেয়ার। তো হার্টে 3 রকমের লেয়ার থাকবে, এই লেয়ারগুলো নিয়ে পরে কিন্তু স্লাইড আসবে, সেখানে আমরা বলবো, এতটুকু মাথায় রাখেন। এখন এখানে যেটা বোঝাচ্ছি জাস্ট এটা একটু খেয়াল করেন। তো হার্টের 4টা চেম্বার থাকে, উপরে 2টা চেম্বার থাকে আর নিচে 2টা, এই যে উপরে 2টা চেম্বার আর নিচে 2টা চেম্বার। তো উপরের গুলোকে বলা হয় অ্যাট্রিয়াম, কি বলা হয়? অ্যাট্রিয়াম। উপরের গুলোকে অ্যাট্রিয়াম বলা হয় আর নিচের গুলোকে ভেন্ট্রিকল বলা হয়, ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকল থেকে ভি নেওয়া হয়েছে, অ্যাট্রিয়াম থেকে এ নেওয়া হয়েছে, আর আরতে রাইট, এলতে লেফট সব সময়। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই 4টা চেম্বার, তাহলে যদি হাউ মেনি চেম্বারস অফ হার্ট, এই সিম্পল একটা কোশ্চেন আসে, আশা করি পারবেন। এবং কোন পাশে কি থাকে এগুলো মোটামুটি রাইট লেফট এগুলো নাম দিয়ে আসতে পারে। এখন দেখেন এই যে এইখানটা বেশ কিছু টান রয়েছে, এগুলোতে কি বুঝাচ্ছে এগুলো আমাকে বুঝতে হবে। যেমন হার্টে প্রথম ব্লাড আসবে এই চেম্বারে, তাহলে হার্টে প্রথম ব্লাড প্রবেশ করবে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। আর মাথায় রাখবেন হার্টে যে জিনিসগুলো প্রবেশ করবে, যে ব্লাডগুলো যাবে সেগুলো সবসময় দূষিত ব্লাড, তার মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তার মানে আমি যদি এখন থেকে বি প্লাস কার্বন ডাইঅক্সাইড লিখি তাহলে বুঝবেন এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর আমি যদি বি প্লাস অক্সিজেন লিখি এটা ধরে নেবেন হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। তার মানে এই চেম্বারে যত ব্লাড আসবে সেগুলো হচ্ছে বি প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, এটা হচ্ছে দূষিত ব্লাড। এখন এখানে তো আপনা আপনি আসবে না যে একটু মনে হলো ওটার মধ্যে ঢেলে দিলাম বা কোথা থেকে যাচ্ছে, আসারও কিছু লাইন থাকতে হবে। তো সেই লাইনগুলো কি একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে এই নিচ থেকে অর্থাৎ হার্ট যেখানে, এই যে দেখেন এই যে এইখান দিয়ে টান দেওয়া আছে, এই যে উপর থেকে টান দেওয়া আছে। তো হার্ট যে পজিশনে, আমরা জানি হার্ট কোথায় রয়েছে? লেফট পোর্শনটাতে বডির বেশিরভাগ রয়েছে আর রাইটে খুব সামান্য পরিমাণ রয়েছে। তো এই যে হার্ট এই পজিশনে যেখানে আছে তার নিচের একটা বডিতে পার্ট আছে, উপরের একটা পার্ট আছে। তো বডির এই হার্টের অবস্থান থেকে নিচের যে পার্ট আছে সেই পার্টটাতে ব্লাড আছে হচ্ছে আপনার ইনফেরিয়র ভেনা কাভা। মনে রাখতে হবে এটা হচ্ছে কি? ইনফেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। জাস্ট আমি একটু শর্টে লিখবো, নামগুলো পরে সার্চ করে দরকারে লিখে নেবেন, না হলে ভেতরে আবার পাবেন। আর যেটা উপরে, যেমন আপনার মাথা থেকে, তাহলে পা থেকে ব্লাড হার্টে আসে কিসের মাধ্যমে? ইনফেরিয়র ভেনা কাভা। এখন মাথায় বা আপনার মুখে ব্লাড আছে, সেগুলো তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যাচ্ছে, কারণ প্রতিনিয়ত সেলের মধ্যে বার্নিং হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে, সেটা ব্লাডে চলে যাচ্ছে, সেই ব্লাডটা হার্টে আসছে। তো মাথা থেকে ব্লাড আসবে কিভাবে? সুপারিয়র ভেনা কাভা, সুপারিয়র ভেনা কাভার মাধ্যমে। সো খুব সিম্পল, যদি স্ট্রোক নিয়ে কথা আসে তাহলে বুঝতে হবে আপনার এই রিলেটেড জিনিসগুলোতে প্রবলেম হবে, কারণ এটাই তো ব্রেইনে গেছে উপরের পোর্শনগুলোতে। সো খুব সহজ একটা আইডিয়া করতে পারবেন। তো এটা হচ্ছে সুপারিয়র ভেনা কাভা। আর হার্ট যখন দেখবেন গরু ছাগল যে কোনো কাটেন, তাদের হার্টের নিজের হার্টের গায়ে দেখবেন ব্লাড আছে। এটা একটা কথা খুব মজা, সেটা হচ্ছে হার্টের নিজের খাবার কি? ওই ব্লাডই কিন্তু তার নিজের খাবার। সো এই হার্টকেও কিন্তু ব্লাড তার শক্তির জন্য সাপ্লাই দিতে হয়। সো এই সেখানে আর একটা পার্ট থাকে, সেটা হচ্ছে করোনারি সাইনাস। এইটার মাধ্যমে হচ্ছে সে হার্টের নিজের যে ব্লাড গায়ে থাকে সেটাও তো দূষিত হয়, সেটাকেও পিউরিফাইড হতে হয়, সেটা এই রাইট অ্যাট্রিয়ামে চলে আসে। তো এই রাইট অ্যাট্রিয়ামে আসার পরে তো এইখানে থাকলে তো আর হবে না, এটা একটা সিস্টেমের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে চলে আসে, এইভাবে মনে রাখতে হবে। তাহলে এই দুইটা, এই যে সুপারিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা এখানে দেখানো হয়েছে। তো
এটার মাধ্যমে যখন এই আমার রাইট অ্যাট্রিয়ামে ব্লাড চলে আসলো, তখন এখানে একটা চেম্বার থাকে, এই যে এইখানে। তো ডান পাশে থাকে ট্রাইকাসপিড। আর একটা বিষয়, সেটা হার্টে মোট 4টা চেম্বার থাকে, 4টা মাথায় রাখতে হবে। ঘরের যেমন দরজা থাকে, হার্টেরও দরজা আছে, সেই দরজাগুলোকে বলা হয় ভালভ। 4টা চেম্বারের সাথে 4টা ভালভ থাকে, খুব ইজি বিষয়। তো এই রাইট পাশ, যেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে যে চেম্বারটা থাকে, সেটাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড, ট্রাই কেন? 3টা কপাটিকা থাকে, 3টা কাপস থাকে, এই জন্য এটাকে ট্রাইকাসপিড বলা হয়। আর যেটা এই যে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝে, সেটাকে বাইকাসপিড বলা হয়। বাইকাসপিড কেন? এটাকে 2টা ভালভ থাকে। এখন মজার বিষয় হচ্ছে, এই বাইকাসপিডকে কিন্তু মাইট্রাল ভালভও অনেক সময় বলা হয়। সো ওইটা দেখে ভয় পাওয়া যাবে না যে এইটা কিন্তু অন্য নাম। সো এটা বাইকাসপিড আবার মাইট্রাল ভালভ, 2টা নামেই কিন্তু এটা পরিচিত। এরপরে দেখেন, তাহলে এই ট্রাইকাসপিড খুলে যাবে, যাওয়ার পরে ব্লাড আসবে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে। তার মানে আমার এই পোর্শনে ব্লাড চলে এসেছে। এখন এইখানে ব্লাড আসার পরে আমার ঠিক এখান থেকে সোজা লাঙে চলে যাবে। লাঙে, এই যে সোজা লাঙে ব্লাড আসতেছে, এই যে এটাকে বলা হয় পালমোনারি আর্টারি। খুব ভালো করে মনে রাখবেন, যেটা হার্ট থেকে বের হয় সেগুলোকে বলা হয় আর্টারি, আর যেগুলো হার্টে প্রবেশ করে সেগুলোকে বলা হয় ভেইন। আর ভেইন সবসময় এই দূষিত রক্ত পরিবহন করে, ভেইন সবসময় এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর আর্টারি সবসময় এই অক্সিজেন যুক্ত ব্লাডগুলো পরিবহন করে। এক্সেপ্ট, শুধু ব্যতিক্রম হচ্ছে পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই যে পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইন হচ্ছে এক্সেপ্ট। তো এক্সেপ্ট এই কথাটা কি বোঝানো হচ্ছে, খুব ভালো করে মনে রাখবেন। ভেইন প্রধানত কি কাজ করবে? দূষিত রক্ত পরিবহন করবে। আর আর্টারি কি করবে? অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করবে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ভেইন। তাহলে পালমোনারি ভেইন কি করবে? অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করবে। আর পালমোনারি আর্টারি কি করবে? যা কাজ করার কথা সেটা করবে না, তাহলে সে অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করবে, তার মানে বিশুদ্ধ রক্ত পরিবহন করবে। তো দেখেন, এই যে পালমোনারি আর্টারি দেখেন কি করতেছে, যে এই যে আমার লাঙে নিয়ে যাচ্ছে, সেখান থেকে সে কি করবে? ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার কথা ছিল অক্সিজেনেটেড, কারণ আর্টারির কাজ হচ্ছে বিশুদ্ধতা নেওয়া। কিন্তু সে এখন এই যে এই ব্লাড তো পিউরিফাইড হয় না, হার্টের ভিতরে দূষিত ব্লাড আছে, সেটা রাইট ভেন্ট্রিকলে এসেছে, ট্রাইকাসপিড খুলে এখন সে লাঙে চলে যাচ্ছে। কারণ আমি আগেই এমসিকিউর ভিতরে বলেছিলাম, অ্যাডাল্টের ব্লাড পিউরিফাই হয় কোথায়? লাঙে। সো লাঙে তাকে যেতেই হবে। তো এখন লাঙে ব্লাড চলে এসেছে ফুসফুসের ওটা আপনি রেসপিরেটরি সিস্টেমের মধ্যে পুরো লাঙের ফাংশন তখন বোঝানো হবে যে কিভাবে পিউরিফাইড হয়। ছোট্ট করে মনে রাখেন, অ্যালভিওলাই রয়েছে আঙ্গুরের থোকার মতো, সেখানে গিয়ে কি হবে? এই কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে ছেড়ে দেবে, মুক্ত হবে, আর অক্সিজেন তার সাথে যোগ হবে। তো এই অক্সিজেন ব্লাড এই দুইটা এখন হচ্ছে বিশুদ্ধ ব্লাড। এখন এই বিশুদ্ধ ব্লাডটা আছে কোথায়? লাঙের ভিতরে। তো এই লাং থেকে সরাসরি আমার এই লেফট অ্যাট্রিয়ামে আসবে। লেফট অ্যাট্রিয়ামে আসবে কিসের মাধ্যমে? সেটা পালমোনারি ভেইন। এই যে পালমোনারি ভেইন ছিল কি? ব্যতিক্রম, যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন কথা হচ্ছে ভেইনের, কিন্তু যেহেতু সেটা পালমোনারি ভেইন, তাহলে সেটা এক্সেপ্ট হবে, ব্যতিক্রম হবে। তাই সে এখন বিশুদ্ধ রক্ত নিয়ে এসে কোথায় ছেড়ে দিচ্ছে? লেফট অ্যাট্রিয়ামে। আমি চিত্র দিয়ে বোঝাচ্ছি, একটু কষ্ট হবে, কিন্তু মনে রাখেন কত বড় পড়া যে শেষ হয়ে যাবে একটু পরে বুঝতে পারবেন। তাহলে লেফট অ্যাট্রিয়ামে হচ্ছে আমার বিশুদ্ধ ব্লাড আসতেছে, শুধু অক্সিজেন যুক্ত ব্লাড। এখন এখানে এসে তো ক্ষান্ত হবে না, এটাকে আবার এই যে এখানে একটা দরজা আছে, এই দরজায় আঘাত করবে, প্রেসার কম বেশি আছে, তখন এখান থেকে এটা খুলে যাবে, এই বাল্বটা খুলে যাবে। সেটা আরেকটা বিষয়, এগুলো একটু মনে রাখতে হবে। ঘরের দরজা যখন খোলেন দেখবেন তখন একটা শব্দ হয়। তো এই বাল্বগুলো যখন খোলে বা বন্ধ করে, খোলার সময় যতটা শব্দ হয়, বন্ধ করার সময় কিন্তু সেই পরিমাণ শব্দ নাও হতে পারে, কম বেশি আছে কিন্তু। তো এই যে এই মাইট্রাল ভাল্ব বা যেটাকে আমি বাইকাসপিড ভাল্ব বলতেছি, এটা লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝে থাকে। এটা খুলে যাবে, ব্লাড আসবে হচ্ছে লেফট ভেন্ট্রিকলে। তাহলে খুব ভালো করে মনে রাখেন, রাইট পাশের দুটা চেম্বার, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, এরা দূষিত রক্ত পরিবহন নিচ্ছে। আর লেফট পাশের যে দুইটা পোর্শন, লেফট ভেন্ট্রিকল আর লেফট অ্যাট্রিয়াম, এরা মানে বিশুদ্ধ ব্লাড নিচ্ছে। তার মানে থাকে লেফটে কিন্তু কাজ করতেছে রাইট, মানে বিশুদ্ধ জিনিস নিচ্ছে। থাকে রাইটে, হার্টের রাইটে, কিন্তু কাজ করতেছে রং, তার মানে দূষিত রক্ত নিচ্ছে। আসলে রং না, তারা রং নিচ্ছে আমাকে বাঁচানোর জন্যই, আমার ভালোর জন্যই।
সো এই যে লাঙের মধ্যে যে বিশুদ্ধ হলো, কার্বন ডাইঅক্সাইড লাঙে ছেড়ে দিল, সেটাই আমরা নিঃশ্বাসের মাধ্যমে বাইরে ছেড়ে দিই, আর শ্বাসের মাধ্যমে যে অক্সিজেন নিই সেই অক্সিজেনটা লাঙে যায়, গিয়ে এইখানে ব্লাডের সাথে মিশে যায়। এখন আমার ব্লাড আছে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। এই লেফট ভেন্ট্রিকল থেকে অনেক বড় একটা অ্যাওয়ার্টা বের হয়েছে, এই যে দেখেন একটা অ্যাওয়ার্টা বের হয়েছে, এই যে এখানে চিত্রের মাধ্যমে, তার মানে এখান থেকে সরাসরি বডির একদম বাইরে একটা অ্যাওয়ার্টা বের হয়েছে, এটাকে বলা হয় অ্যাওয়ার্টা। এই অ্যাওয়ার্টা বা বাংলায় যেটাকে মহাধবনী নামে পড়েছিলেন, এটা কোথা থেকে আসে? তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে। একটা এমসিকিউ দিয়েছিলাম যে কোন ওয়ালটা সব থেকে বেশি থিকেস্ট থাকে, একটা হচ্ছে অ্যাওয়ার্টা, অ্যাওয়ার্টা হচ্ছে সব থেকে মোটা মিন হবে, ওভারঅল সব থেকে বেশি থিকেস্ট হবে। আবার চেম্বারের মধ্যে যদি ধরেন, এই লেফট ভেন্ট্রিকলটা সব থেকে বেশি থিকেস্ট, এবং লেফট ভেন্ট্রিকলের সাইজটাও সব থেকে, চারটা পোর্শনের মধ্যে আমি যে চিত্র আঁকাচ্ছি মনে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম সব থেকে বড়, না, জাস্ট এটা আমি আঁকাচ্ছি বোঝানোর জন্য। এই লেফট ভেন্ট্রিকলের জায়গা হচ্ছে সব থেকে বড়। তাহলে যদি একটা কোশ্চেন আসে, হার্টের কোন চেম্বারটা সব থেকে বড়? লেফট ভেন্ট্রিকল, অবশ্যই লেফট ভেন্ট্রিকল। কোন ওয়ালটা বেশি মোটা সব থেকে? লেফট ভেন্ট্রিকল, কারণ এইখানে রয়েছে আমার বডির সব থেকে বড় ধমনী, এইখান থেকে পাম্প করবে, তার মানে ধাক্কা দেবে, এই ব্লাড পুরো বডিতে ছড়িয়ে যাবে। সেটা অনেকগুলো সিস্টেম আছে। অ্যাওয়ার্টা গিয়ে আরো অনেকভাবে ভাগ হবে। যেমন একটা যদি কথা বলি, অ্যাওয়ার্টার তিনটা পার্ট রয়েছে, একটা অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা, আর একটা মনে করেন যে আর্স অফ অ্যাওয়ার্টা এরকম যেটা, আর একটা ডিসেন্ডিং অ্যাওয়ার্টা যেটা নিচে নেমে গেছে। এই অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা থেকে আবার অনেকগুলো পোর্শন বের হবে, আর্স অফ অ্যাওয়ার্টা থেকে অনেকগুলো পোর্শন বের হবে, এই ডিসেন্ডিং অ্যাওয়ার্টা থেকে হার্টের নিচে যত পার্ট আছে সবগুলো থেকে অনেকগুলো আর্টারি বের হয়ে যাবে, যেগুলো পুরো বডির আপনার হাতের আঙ্গুল পর্যন্ত শেষ পর্যন্ত আসবে। আপনি হাতের আঙ্গুলকে একসময় একটু শক্ত করে ধরে রাখেন, দেখবেন সাদা হয়ে যাবে, তার মানে ওখানে ব্লাড যেতে পারছে না, তার মানে কি এখানে অবশ্যই ব্লাড সাপ্লাই হচ্ছে। তো মূলত এখান থেকে বের হবে, ধীরে ধীরে বিভিন্ন ব্রাঞ্চ বের হবে, হয়ে আপনার বডিতে ছড়িয়ে যাবে। সো ওই দিকে আর আমরা যাব না, তখন ওইটা আবার অনেক বড় পার্ট হয়ে যাবে। তো আশা করি যে হার্টে ব্লাড ঢুকতেছে আর বের হচ্ছে, এই সিস্টেমটা পুরো কিভাবে হচ্ছে, এখান থেকে যত কোশ্চেন করুক আশা করি পারবেন। এখন এখানে একটা টাইম নিয়ে ফ্যাক্ট আছে, একটা খুলতে কত টাইম লাগে, বন্ধ হতে কত টাইম লাগে। এখন দেখেন কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন, এই দুইটা ওয়ার্ড আপনাকে বুঝতে হবে। কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন, এই দুইটা ওয়ার্ড আপনাকে বুঝতে হবে। কন্ট্রাকশন, কন্ট্রাকশন মানে একদম হাতটা মনে রাখবেন, যেটা এরকম করে চিপি দিবেন বা মুষ্টি করবেন, তার মানে হাতের ভেতর যদি পানি বা কিছু থাকে এটা কিন্তু বের হয়ে যেত। তো হার্টও ঠিক যখন এরকম করে, তার ভেতরে থাকা ব্লাডগুলো, কারণ ভেতরে তখন প্রেশার বেশি পড়ে, বাইরে বের হয়ে যায়। কিসের মাধ্যমে বের হয়? এই অ্যাওয়ার্টার মাধ্যমে বের হয়ে যায়, এটাকে বলা হয় পাম্প, হার্ট বিট বলা হয় এটাকে। আর যখন সে রিল্যাক্স হয়, আর ফর রিল্যাক্স, রিল্যাক্স মানে সে এক্সপ্যান্ড করে, নিজেকে একদম রিল্যাক্স করে দেয়, মানে ভেতরের জায়গাটাকে বাড়িয়ে দেয়। তো ভেতরের জায়গা যখন বেড়ে যায় তখন ভেতরের প্রেশার কিন্তু কমে যায়, কিন্তু উপরে ভেতরটা যে ভেইনগুলো আছে এদের মধ্যে প্রেশার তো বেশি আছে। সো ভেতরে প্রেশার কম থাকার কারণে ওই বেশি প্রেশার থেকে সে হার্টের ভিতরে ব্লাড চলে আসে। আর যখন এখানে ব্লাড বেশি হয় তখন অটোমেটিক ভেতরে প্রেশার বেশি হয়, তখন এদেরকে বাইরে বের করে দেয়। তাহলে কন্ট্রাকশনের সময় হার্ট থেকে ব্লাড বের হয়ে যাবে, আর রিল্যাক্সেশনের সময় হার্টে ব্লাড প্রবেশ করবে। এখন এই কাজগুলো পুরো একসাথে হবে না, এগুলো খুব ন্যানো সেকেন্ডের মধ্যে হবে। এগুলো সবসময় কি হবে? ন্যানো সেকেন্ডের মধ্যে। এই চেম্বারে ব্লাড আসবে, এটা খুলবে, তারপরে ব্লাড লাঙে যাবে, তারপরে আবার লেফট অ্যাট্রিয়ামে, তারপরে লেফট ভেন্ট্রিকলে আবার বাল্ব খুলতে হবে। মনে হচ্ছে কত বড় একটা প্রক্রিয়া, এটা মনে হচ্ছে কত বড় একটা প্রক্রিয়া, এগুলো ন্যানো সেকেন্ডের মধ্যে। যেমন 0.7 সেকেন্ড সময় লাগবে হচ্ছে আপনার রাইট অ্যাট্রিয়ামে, এটা একটু মনে রাখবেন। আর এইখানে হচ্ছে 0.1 সেকেন্ড, টোটাল যোগফল দুইটা চেম্বার মিলে 0.8 হতে হবে। তাহলে রাইট অ্যাট্রিয়ামে যদি 0.7 লাগে, তাহলে বাকি আছে কত? 0.8 এর ভিতর থেকে 0.1, তাহলে রাইট ভেন্ট্রিকলে 0.1 লাগবে। ঠিক সেম ভাবে লেফট অ্যাট্রিয়ামে সময় লাগে 0.5, তাহলে 8 থেকে 0.5 বাদ দিলে কত থাকে? 0.3, তাহলে লেফট ভেন্ট্রিকলে লাগবে হচ্ছে 0.3। এই টাইমগুলো একটু মনে রাখবেন। এছাড়া আরো অনেক বিষয় আছে এখানে, আমরা একটু পরের পেজে চলে যাব, কারণ একে একে সিকোয়েন্স ওয়াইজ সব বলা আছে, যে চেম্বার, মাসেল, আমি মাসেলের কথা বলেছি, এগুলো আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের প্রস্তুতির জন্য যে আপনাদের অ্যাডমিশন চলতেছে, এখানে কি কি পাবেন পুরো বিষয়গুলো রয়েছে, কিন্তু যে পূর্ণাঙ্গ বই ও প্রশ্ন ব্যাংক পাবেন, মডেল টেস্ট থাকবে, সিক্রেট সাজেশন বুক থাকবে। অর্থাৎ এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া হবে, যেগুলো আগের কোশ্চেনগুলো
যেগুলো থাকে সেগুলো অ্যানালাইসিস করে আপনাদেরকে একটা সিক্রেট সিস্টেম বলার চেষ্টা করা হবে, যে একদম ফাইনাল যে সলিউশনগুলো। দেখা যাচ্ছে যে অনেকে জব করেন বা ইন্টার্নে থাকবেন, আসলে টায়ার্ড হয়ে যায়। যতই বলা অনেক সহজ, যে আপনি বলতে দিছে যে কোনো কিছু বলে যেতে পারেন, কিন্তু প্যারাটা তো আমাকেই নিতে হবে। হসপিটালে ডিউটি করতে হবে, কারো আবার বাসায় এসে রান্না করতে হয়, মানে অনেক প্যারা আছে লাইফে। এগুলো সামলিয়ে আবার পড়া, এগুলো অনেক ডিফিকাল্ট বিষয়। এটা আমিও বিশ্বাস করি, এই সিচুয়েশনগুলো আমিও পার করে এসেছি। সো সব শেষে দেখা যায় একটা সাজেশনের অনেক সময় প্রয়োজন হয়, তো এগুলো সবশেষে দেওয়া হবে। শুরুতেই দিলে দেখা যাচ্ছে পড়ার গতি কমে যাবে। চেষ্টা করতে থাকেন, না হলে আমাদের সাথে যদি যুক্ত থাকেন, আমরা সবশেষে যে তাবিজের মতো একটা কথা বলে না, সেটা দিয়ে আপনাদের চেষ্টা করব যতটা উপকার করা যায়। এবং সামনের মাসের শুরু থেকে, মে মাসের শুরু থেকে রুটিনটাকে নতুন করে সাজানো হবে। আমি একটু আগে অফিসে বেশ আগে এসেছিলাম, আজকে এগুলো নিয়ে একটু কথা হলো, মনে হয় রুটিনটা প্রায় কমপ্লিট। সামনের মাসের শুরু থেকে নতুনভাবে ক্লাস শুরু হবে। সো যারা ভর্তি হননি অবশ্যই ভর্তি হয়ে যান, কারণ পেইড ব্যাচগুলোতে এক্সট্রাভাবে অনেক ক্লাস হবে, যেগুলো অবশ্যই এখানে পাবেন না, কারণ এটা কখন আপনিও জানেন যেটা কখনোই সম্ভব না। সো যারা ভর্তি হননি ভর্তি হয়ে যান, আশা করি আপনাদের সাথে আমরা সব সময় আছি। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখেন অ্যানাটমি অফ দ্য হার্ট, অর্থাৎ হার্টের চেম্বারগুলোকে ভাঙবে, যে ম্যাক্সিমাম কথা আমি অলরেডি বলে ফেলেছি। যে দেখেন দ্য কনসিস্ট অফ 4 চেম্বার, হার্টে কয়টা চেম্বার আছে? 4টা, এটা আমরা বলে ফেলেছি। সো এগুলোর সময় নেব না। এই যে অ্যাট্রিয়া থাকে, এই যে ভেন্ট্রিকল থাকে, অ্যাট্রিয়ার কাজ কি এগুলো আমরা কিন্তু বলে ফেলেছি। ওই যে হার্টে ব্লাড আসবে, হার্টে ব্লাড আসবে, এই বিষয়গুলো কিন্তু আমরা বলেছি। যে এই যে এখানে অ্যাট্রিয়াম উপরে, আর এটা ছিল লেফট অ্যাট্রিয়াম। তো এইখানে ব্লাড আসলো, তারপরে এখানে গেল, তারপরে লাঙে গেল, লাং থেকে আসলো, তারপর ভেন্ট্রিকল আসলো, তারপর পুরো বডিতে ছড়িয়ে গেল। এগুলো আমরা ডিসকাস করেছি। সো এগুলো যদি একটু রিডিং পড়েন, মোটামুটি সবগুলো জিনিস বুঝে যাবেন। এই রাইট লেফট দুই ভাগে ভাগ করা থাকে, এগুলো এখন আপনার কাছে একদম পানি মনে হবে, যে এইগুলো আবার কিছু হইলো নাকি। এই জন্য পুরো বেসিক জিনিসটা আপনাকে জানতে হবে। এরপর আরো বেশ কিছু জিনিস আছে, যেমন দ্য হার্ট ওয়ালস কনসিস্ট অফ 3 লেয়ার্স অফ টিস্যু, মানে হার্টের লেয়ার থাকে কয়টা? 3টা। দেখেন এইখানে দিছি, একটু লাল কালি, এই জন্য বোঝা যাচ্ছে না, আমি জাস্ট একটু লিখে আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এটা আমি তখনই বলেছিলাম যে এই যে আমি হার্ট আঁকতেছি, এই হার্টের কিন্তু কি আছে, এই যে মাসেলগুলো দিতেছি, এটা 3টা লেয়ার আছে। তো লেয়ারগুলো কেমন? একদম ভেতরের দিকে, ধরেন এখানেই ধরি, একদম ভেতরের দিকে একটা লেয়ার থাকবে। এই সব সময় যে কোনো জিনিসের ভেতরে কিছু থাকলে সেটাকে এন্ডো বলা হয়। সরি, এটাকে এন্ডো বলা হয়, এন্ডো। তো এখন দেখেন, যেহেতু এন্ডো মানে ভেতরে, তার মানে এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম হবে। এরপরে যেটা মাঝখানে, আমি আরেকটা আঁকি, তাহলে মাঝখানে, এই যে মাঝখানে যেটা মাঝখানে, এটাকে সবসময় মায়ো বলা হয়, তার মানে এটা হবে হচ্ছে মায়ো। আপনি যখন ইউটেরাসের লেয়ার পড়তে যাবেন ওইদিকে, ওই জিনিসগুলোর ক্ষেত্রে এটা মিল পাবেন। মিডওয়াইফারির ম্যাম এটা আপনাকে বিস্তারিত পড়াবে, আমরা ওইদিকে যাচ্ছি না। আর যেটা বাইরে থাকে সবসময় বাইরে, সেটাকে অ্যাপি বলা হয়, এটাকে সবসময় অ্যাপি বলা হয়, এটাতে মনে রাখবেন। তো অ্যাপিকার্ডিয়াম, তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে অ্যাপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম 3টা লেয়ার রয়েছে। এখন এইখানে পেরিকার্ডিয়াম নামে আর একটা কথা রয়েছে। এই যে 3টা লেয়ার, এই 3টা লেয়ারকে একসাথে হার্টের মাসেল বলা হয়। হার্টের মাসেল বলা হয় হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে কোশ্চেন পরীক্ষায় কিভাবে আসবে এটা আপনাকে বুঝতে হবে। তার মানে পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের মাসেল। এখন এই পেরিকার্ডিয়ামকে যদি আমি ভাঙি, তাহলে আপনাকে কি করতে হবে? এই 3টা লেয়ার, একটা মায়োকার্ডিয়াম, একটা এন্ডোকার্ডিয়াম, একটা অ্যাপিকার্ডিয়াম। এখন দেখেন আরেকটা মজার বিষয়, যদি ইনফ্লামেশন হয়, এগুলো কিন্তু অনেক নাম হবে। যেমন অ্যাপিকার্ডাইটিস, তার মানে কি আপনার অ্যাপিকার্ডিয়ামে কিন্তু প্রবলেম হয়েছে। মায়োকার্ডাইটিস, তার মানে কি মাঝের লেয়ারগুলোতে সমস্যা হয়েছে। অ্যান্ডোকার্ডাইটিস, তার মানে কি হার্টের একদম ভেতরের লেয়ারে প্রবলেম হয়েছে, ইনফেকশন বা ইনফ্লামেশন হয়েছে। সো এরকম অনেক বিষয় আসবে, আমরা যখন হার্টের প্রবলেমে চলে যাব তখন এই জিনিসগুলো বা কথাগুলো উঠে আসবে। তো আশা করি এই যে হার্টের 3টা লেয়ার রয়েছে, এগুলো সম্বন্ধে মোটামুটি আইডিয়া। এই লেয়ার বা এগুলোকে টিস্যু বলতে পারেন। আর সেলার টিস্যুর মধ্যে পার্থক্য আশা করি আপনাদেরকে এখন বুঝাতে হবে না, এগুলো আপনারা বোঝেন। না বুঝলে এই বেসিক জিনিসগুলো অবশ্যই নিজ দায়িত্বে পড়ে নিতে হবে, কারণ এত ছোট ছোট সিলি বিষয়গুলো আলোচনা করতে গেলে দেখা যাচ্ছে আমাদের মূল বিষয় থেকে আমরা দূরে চলে যাব। তো এরপরে দেখেন হার্টের ভালভস, এই যে হার্টের ভালভস কয়টা? 4টা। এই ভালভ নিয়ে কিন্তু আমরা মোটামুটি কথা বলেছি, কিন্তু আমি চেষ্টা করব আর কিছু কথা এখানে দিয়ে দাও। আপনি পুরো জিনিসগুলো পড়বেন, আমি যে কথাগুলো বলছি অবশ্যই তার মধ্যে আছে। শুধু এতটুকু মাথায় রাখেন, হার্টের বাল্ব রয়েছে 4টা। একটা ট্রাইকাসপিড বাল্ব, একটা
ট্রাইকাসপিড বাল্ব। ট্রাইকাসপিড বাল্বটা ছিল কোথায়? এই রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের ঠিক মাঝে, এখানে ট্রাইকাসপিড বাল্ব। এর চেম্বার ছিল কয়টা? ভেতরে। ভেতরে লুমেনা ছিল হচ্ছে 3টা। এই জন্য মনে করেন হচ্ছে কি হয়, এই 3টা লুমেন থাকে, এই জন্য এটাকে বলা হয় ট্রাইকাসপিড। ঠিক এখান থেকে যে আরেকটা পালমোনারি আর্টারি, যে সরি এখান থেকে যে পালমোনারি একটা আর্টারি বডিতে গেছিল, এই যে লেফট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি যে লাঙে গেছিল, ঠিক এই পালমোনারি আর্টারির মাথায় একটা ভাল্ব থাকে, যেটাকে পালমোনারি ভাল্ব বলা হয়। এটাকে কি বলা হয়? পালমোনারি ভাল্ব বলা হয়। তো এই লাং থেকে আর একটা ভেইন আসছিল হচ্ছে লেফট ভেন্ট্রিকলে। তো এই লেফট ভেন্ট্রিকলে যে আপনার একটা কি আসলো, পালমোনারি ভেইন আসলো, সেখান থেকে ব্লাড এসেছিল হচ্ছে আপনার হচ্ছে লেফট ভেন্ট্রিকল, মানে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসার সময় এইখানে কিন্তু আরেকটা বাল্ব ছিল, সেটা হচ্ছে বাইকাসপিড বাল্ব, যেটাকে মাইট্রাল ভাল্বও বলা হয়। এটাকে বাইকাসপিড বলা হয় কারণ এখানে চেম্বার থাকে, মানে এর ভিতরে কপাটিকা বা লুমেন থাকে হচ্ছে 2টা। এখন এইখান থেকে আরেকটা অ্যাওয়ার্টা বের হয়েছিল পুরো বডিতে, এই অ্যাওয়ার্টার মাথায় যেখানে নিচে এইখানে আরেকটা বাল্ব ছিল, যেটাকে অ্যাওর্টিক বাল্ব বলা হয়। এই অ্যাওর্টিক বাল্বেরও লুমেন থাকে হচ্ছে 3টা, এটারও লুমেন থাকে হচ্ছে 3টা। এখন দেখেন খুব শর্টে মনে রাখবেন, বাল্ব আছে মোট কয়টা? 4টা। এখানে লেখা আছে 4টা বাল্ব আছে মোট, এই যে 4টা বাল্বের কথা বলা আছে, তাহলে বাল্ব আছে মোট 4টা, শুধু একটা বাল্বের কাচ বা লুমেন আছে 2টা, সেটা হচ্ছে বাইকাসপিড বা মাইট্রাল বাল্ব। বাইকাসপিড কোথায় থাকে? আপনার লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের ঠিক মাঝে। আশা করি এই জিনিসটা পড়বেন, এখানে মোটামুটি যা বলা আছে এগুলো মোটামুটি সব বলা হয়ে গেছে। তারপর যেমন দেখেন হার্ট সাউন্ড ইজ লাভড আপ, অর্থাৎ হার্ট সাউন্ডটাকে সাধারণত লাভড আপ বলা হয়, কিন্তু মারমার নামে একটা শব্দ আছে, ওইটাই পরীক্ষায় বেশি আসে, ওইটা হচ্ছে অ্যাবনর্মাল হার্টবিট, এই যেখানে দেওয়া আছে। তার মানে হার্টের অ্যাবনর্মাল বিট কিরকম সাউন্ড হবে? মারমার। তো এই জিনিসগুলো মনে রাখবেন। আবার দেখেন এই যে মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড ক্লোজিং অ্যান্ড অ্যাওর্টিক অ্যান্ড পালমোনারি বাল্ব ক্লোজিং, তার মানে এই যে লাভড আপ শব্দ হবে, এই যে 4টা বাল্ব পড়লাম, একটা ট্রাইকাসপিড বাল্ব, একটা হচ্ছে আপনার পালমোনারি বাল্ব, একটা হচ্ছে বাইকাসপিড বাল্ব, আর একটা হচ্ছে অ্যাওর্টিক বাল্ব। এই 4টা বাল্ব এগুলো বন্ধ হওয়ার সময়, এই যে ক্লোজিং টাইম, তার মানে বন্ধ হওয়ার সময় যে শব্দ হবে সেই শব্দটাকে হচ্ছে লাভড আপ হবে, নট ওপেনিং টাইম। সো একটু ডিপলি মনে রাখবেন, আশা করি যে কোনো কোশ্চেন আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন। তাহলে বাল্ব নিয়ে মোটামুটি আশা করি কোনো কোশ্চেন আর থাকবে না। তারপরে পুরো জিনিসগুলো পড়বেন, আমি এত পড়লে আপনাদের সময় বেশি লাগবে, যেহেতু আপনাদের কাছে থেকেই যাবে, সো এগুলো পড়ে নেবেন। এরপরে দেখেন এই যে হার্ট বাল্ব, এই যে এখানে হার্টের বাল্বের একটা ফিগার দেওয়া হয়েছে, এই যে ছোট্ট একটা কথা আছে হার্ট বাল্ব ডিজিজ, এই কথাগুলো একটু এখানে বলার চেষ্টা করা হচ্ছে, একটু খেয়াল করেন। এই যে হার্ট বাল্ব ডিজিজ অর্থাৎ যে কোনো জায়গায়, যেমন হার্টের ডিজিজ, তার মানে হার্টের যে কোনো জায়গায় হতে পারে। এখন হার্ট বাল্ব ডিজিজ বলতে আমি এই বাল্বগুলোর ভেতরে স্পেসিফিক করে বলে দিচ্ছি। তো এই বাল্ব ডিজিজগুলো যেমন দেখবেন কোনো বাচ্চার জন্মের পরে কনজেনিটাল ডিফেক্ট, হার্টের ডিফেক্ট অনেক শব্দ ইউজ করে ডক্টররা, তার মানে এই যে বাল্বগুলো বলতেছি যে ট্রাইকাসপিড, তার মানে কি রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে বাল্ব রয়েছে ওইখানে সমস্যা আছে, বাল্বে ফুটো থাকতে পারে বা যে কোনো একটা ছোট থাকতে পারে, মানে অ্যাবনর্মাল যে কোনো কিছু থাকতে পারে। ঠিক তেমন এই রাইট ভেন্ট্রিকল থেকে যে লাঙে গেছে সেইখানে যে পালমোনারি বাল্ব, সেখানে প্রবলেম থাকতে পারে। আবার এই যে বাইকাসপিড বাল্ব, যেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝে ছিল, এইখানে প্রবলেম থাকতে পারে। আর একটা অ্যাওর্টার মাথায় যে অ্যাওর্টিক বাল্ব, এটাতে যদি প্রবলেম থাকে এটা খুবই খারাপ জিনিস, কারণ পুরো বডির ব্লাডটা এখান থেকে যায়, আমরা সবাই জানি। সো বাল্ব রিলেটেড প্রবলেম যদি দেখেন, অনেক শুধু প্রবলেম নিয়ে আপনি সার্চ করবেন বা বই স্টাডি করবেন, অনেকগুলো প্রবলেম আছে। জাস্ট আমি একটু আইডিয়া দিলাম যে বাল্বের প্রবলেম থাকলে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, তাহলে কোশ্চেন আপনি চিন্তা করতে পারবেন যে আমাকে কতটুকু এরিয়ার মধ্যে চিন্তা করতে হবে, আর এই বিষয়টা মোটামুটি আপনাকে আনসার খুঁজে পেতে অনেক সাহায্য করবে। তো এই যে দেখেন শুধু এখানে 2টা চেম্বার রয়েছে, মাইট্রাল বাল্ব বা বাইকাসপিড, বাকি সবগুলোরই 3টা লুমেন বা কাস্প রয়েছে, এগুলো দিয়ে অনেক সময় কোশ্চেন আসে। এরপর আমরা দেখেন দেয়ার আর 3 টাইপস অফ ব্লাড ভেসেল, অর্থাৎ দেখেন আর্টারিস, ভেইনস আর ক্যাপিলারিস। অর্থাৎ এই যে আর্টারি ভেইন কি কি ব্লাড পরিবহন করে এগুলো কিন্তু আমি আগেই বলে আসছি, একদম প্রথম যখন ফিগার আঁকাইছি তখন বলছি যে আমি জাস্ট এখন বুঝাচ্ছি, পরে এগুলো স্কেপ করে যাব, একটু মাথায় রাখেন। আর্টারি কি রকম ব্লাড পরিবহন করে, আবার পালমোনারি আর্টারি একটু ব্যতিক্রম রয়েছে, ভেইন, এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে। ক্যাপিলারিস এটা একটু নতুন আসছে, এটা একটু দেখলে বুঝে নেবেন। দেখেন দিস কানেক্ট দ্য স্মলেস্ট আর্টারিস টু দি স্মলেস্ট ভেইন, তার মানে ওই যে আমরা যেমন অ্যাওয়াটাকে ভেঙে ভেঙে দেখালাম, পুরো বডিতে এত বড় লম্বার মোটা অ্যাওয়াটা কিন্তু ছড়িয়ে পড়েনি,
আপনার একদম পায়ের মাথা, হাতের মাথা, মাথার একদম শেষ ভাগ, এগুলোতে কিন্তু ছোট ছোট ব্রাঞ্চ হয়ে হয়ে ছড়িয়ে পড়েছে। তো ওই জিনিসগুলো যে ক্যাপিলারির মাধ্যমে মেইন আর্টারি, মেইন ভেইনগুলোর সাথে কানেক্টেড হয়েছে, ওই জিনিসগুলোই বলতেছে। এরা সবসময় কি করে, এই যে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, অক্সিজেন, ওয়াস্ট প্রোডাক্ট, নিউট্রিয়েন্ট, এগুলো। এখন নিউট্রিয়েন্ট মানে কি, আপনি যে খাবার খাচ্ছেন, ডাইজেশন হচ্ছে, সেখান থেকে এটা অনেক বড় একটা প্রসেস। ডাইজেশন একটা পোর্শন আপনার বডি থেকে ওয়াস্ট প্রোডাক্ট হিসেবে বের হয়ে যাচ্ছে, সেটা কিডনি হোক বা আপনার অ্যানাচ হোক, বিভিন্ন এরিয়া হয়ে বের হয়ে যাচ্ছে, সোয়েটিং এর মাধ্যমে বের হয়ে যাচ্ছে। আর যে নিউট্রিয়েন্টস বডির যেটা প্রয়োজন, সেটা আবার আমাদের ব্লাডে চলে যাচ্ছে। আপনি যখন হেপাটিক ভেইন, হেপাটিক আর্টারি এগুলো নিয়ে পড়া, অর্থাৎ আপনার কিডনির ওখানে গিয়ে পড়বেন, সেখানে পাবেন যে পুষ্টিগুলো কিভাবে ব্লাডে চলে যাচ্ছে। তো এই ওয়াশ প্রোডাক্টগুলো বের হয়ে যাচ্ছে, নিউট্রিয়েন্টগুলো ব্লাডের মাধ্যমে পুরো বডি ছড়িয়ে যাচ্ছে। এই যে ওয়াটারের কথা বলা হচ্ছে, দেখবেন ব্লাডের, আমরা জানি পুরো বডির 70% হচ্ছে ব্লাড, এটাও আমরা সবাই জানি। পুরো 70% হচ্ছে ওয়াটার, পুরো বডির যত ওয়েট আছে তার 70% হচ্ছে ওয়াটার। কিন্তু ব্লাডের যদি শুধু ভাঙেন, শুধু ব্লাডের ভেতরে যদি কতটুকু ওয়াটার আছে এটা যদি ভাঙেন, দেখবেন 91 থেকে 92% মতো হচ্ছে টোটাল ওয়াটার থাকে। তাহলে দেখেন একটা ব্লাডের কি পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে ওয়াটার থাকে। সো এই ওয়াটার তো অবশ্যই থাকবে। আর কার্বন ডাইঅক্সাইড, ওই যে লাংয়ের মাধ্যমে বাতাসটা কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, এগুলো তো অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড আগেই বলা হয়ে গেছে। সো আশা করি এইগুলো নিয়ে বেশি কথা না বললে আপনারা বুঝতে পারবেন। আর শুরু থেকে যদি না দেখে থাকেন, এখন এই কথাগুলো পাগলের মতো লাগবে, যে যা বলে তাই বলা হয়ে গেছে, যা বলে তাই বলা হয়ে গেছে, আমি তো কিছুই বুঝতেছি না, এরকম মনে হবে। কিন্তু যে শুরু থেকে আছে সে অবশ্যই আমি যে কথাগুলো বলতেছি, আশা করি ওই যে বলা হয়ে গেছে আমি বলতেছি, সাথে সাথে তার মাথা ক্যাচ করবে, হ্যাঁ ওই শুরুর দিকে এই কথাটা অমুক জায়গায় বলা হয়ে গেছে। সো এখন যদি কোনো কথা না বুঝে থাকেন, পরে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে দেখেন, আশা করি এই জিনিসগুলো নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। তো এখনো যারা ভিডিওটা শেয়ার করেননি বা কমেন্ট করতেছেন না, বা কোনো কোশ্চেন মনে থাকলে অ্যারাইজ করছেন না, এগুলো অবশ্যই কোশ্চেন করতে থাকুন। ইনশাল্লাহ কোশ্চেন করলে আমাদেরকে অবশ্যই জানানো হবে, তার মানে কোশ্চেন করতেছেন না আপনারা। এখন দেখেন ডায়াস্টোল, সিস্টোল অ্যান্ড ব্লাড প্রেশার, এইগুলো কমন বিষয়, এগুলো সবাই জানেন। তারপরে একটু বলি ডায়াস্টোল, সিস্টোল, এগুলো একদম শুরুর দিকে আমি বলেছি। সেটা হচ্ছে সিস্টোল বলেছিলাম কন্ট্রাক্ট নামে, আর ডায়াস্টোল বলেছিলাম রিল্যাক্স নামে। এখন ব্লাড প্রেশার এটার উপর বেস করেই কাউন্ট হবে। তার মানে হার্ট যখন রিল্যাক্স হয়ে যাচ্ছে, তার ভেতরে ব্লাড আসতেছে বডি থেকে, সেটা হচ্ছে ডায়াস্টোল হয়েছে, যে মানে ডাইলুয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে সে একদম যেমন আমরা হাত পা ছেড়ে দিই ওই রকম হার্ট হয়ে যাচ্ছে। আর সিস্টোল মানে কি, অনেক বেশি ফোর্স দিয়ে বডি হার্ট থেকে ব্লাড বের করে দেবে। এই জন্য যখন ডায়াস্টোল হয় সেটাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়। তো যখন কেউ রিল্যাক্স হয়ে যায় তখন প্রেশার কিন্তু বেশি থাকে না, তার মানে ডায়াস্টোলিক প্রেশার অবশ্যই কম হবে। আর যেটা সিস্টোল অনেক বেশি চাপ দিয়ে বের করবে, তার কিন্তু চাপ বা ফোর্স অনেক বেশি থাকবে, তার মানে সিস্টোলিক প্রেশার অনেক বেশি থাকবে। তাহলে সিস্টোল থেকে যে প্রেশার হবে সেটা সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক থেকে যে প্রেশার আসবে সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। এই দুটা মিলেই হবে ব্লাড প্রেশার। এখন ব্লাড প্রেশারের আবার অনেক টাইপ আছে, মিন প্রেশার, ব্লাড প্রেশার, এরকম করে পালস প্রেশার, অনেক টাইপ আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। এগুলো আপনারা ফার্দার একটু স্টাডি করবেন। আমি জাস্ট একটু ডিরেকশন অথবা জায়গা দেখাবো যে কোথায় কোথায় পড়তে হবে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, ওগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের জন্য, নার্সিং ওগুলো সবসময় লাগে না। তো দেখেন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আমরা সবাই জানি যে দেখা যাচ্ছে যে 60 থেকে 80 এইরকম মোটামুটি, অর্থাৎ অ্যাভারেজ প্রথমে যদি ধরেন 80 হচ্ছে আমার প্রথম ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, আপনি 80 নিয়ে নেন, একদম 80। আর সিস্টোলিক ব্লাড প্রেশার সেটা হচ্ছে 120, অর্থাৎ উপরের। তাহলে ব্লাড প্রেশারের রেঞ্জ যদি আমি সহজে লিখি 120/80, এটা দেখবেন হসপিটালে অনেক সময় লেখা থাকে। এটা হচ্ছে আমার মেইন, তার মানে এটা হচ্ছে ডায়াস্টোলিক, এটা হচ্ছে সিস্টোলিক। তার মানে হার্টের ভিতরে যখন ব্লাড আসতেছে সে অ্যাভারেজে যে প্রেশার আসে সেটা হচ্ছে 80। এগুলোর একক ওই যে মিলিমিটার পার মার্কারি, এগুলো তো সবাই জানেন, এগুলো তো মিলিমিটার পার মার্কারি এরকম টান দিতে পারেন। তো দেখেন, আর যখন হার্ট থেকে ব্লাড ওই যে কিসের মাধ্যমে বের হয়, অ্যাওর্টার মাধ্যমে, তখন প্রেশার থাকে 120। এখন এই প্রেশারটা আপনি এইখানে ফিল করেন বা আপনার এইখানে দেখেন, এটা কিন্তু পালস পরিমাপ করি, এগুলো একটু পার্থক্য আছে অনেক, ওইদিকে যাচ্ছি না। যেমন এখানে স্ফিগমো ম্যানোমিটার, এখন স্ফিগমো ম্যানোমিটারের ভেতরে অনেক পার্ট আছে, ওগুলো আপনাকে জানতে হবে, কারণ টেকনিক্যাল যে কোনো বিষয় থেকে আসতে পারে। এখন এখানে প্লেস করার সিস্টেম, আবার দেখবেন যে ফিটাল যখন হার্ট সাউন্ড শোনে শুধু স্ট্যাথোস্কোপ ইউজ করে, সেখানে অনেকগুলো প্রসেস রয়েছে, তো এইদিকে যাচ্ছি না। তো 120/80 এখন যখন অ্যাবনর্মাল হবে এর বাইরে যাবে, যদি কমে যায় তখন সেটাকে ব্র্যাডিকার্ডিয়া বলা হয়, সেটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া।
ঠিক সেম জিনিসগুলো যখন টেম্পারেচারের উপর যাবেন তখন হচ্ছে ব্র্যাডি মানে হাইপোথার্মিয়া আর হাইপারথার্মিয়া, এই ওয়ার্ডগুলো শুনতে ভিন্ন মনে হচ্ছে কিন্তু পড়ার সিকোয়েন্স কিন্তু মিল। যেমন টেম্পারেচার যখন নর্মাল সেটা তো নর্মাল, আর যখন অ্যাবনর্মাল কিছু হয়ে যাবে তখন এটাকে উপরে বা নিচে যাবে, নর্মাল রেঞ্জ থেকে যখনই উপরে বা নিচে আসবে তখন সেটা হচ্ছে অ্যাবনর্মাল। তো হার্ট রেট যদি ব্র্যাডিকার্ডিয়া হয় তার মানে যা হওয়ার কথা ছিল তার থেকে কমে যাবে। এখন লো ডায়াস্টোলিক প্রেশারের জন্য কত হবে? অবশ্যই 80 নিচে আসবে। যেমন আমি 60কে বলেছিলাম, তো এই 60কে কিন্তু আপনি ব্র্যাডিকার্ডিয়া হিসেবে ধরতে পারেন, কারণ স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে 80। সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আবার এই যে 120, এটা যদি 10 হয়ে যায়, সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 110 হয়ে গেছে, তার মানে এটাও কিন্তু ব্র্যাডিকার্ডিয়া। আর যদি নর্মাল লেভেল থেকে না কমে বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় ট্রাকিকার্ডিয়া। এগুলো তো আমরা সবাই কার্ডিয়া। তো এই ট্রাকিকার্ডিয়া এটা মানে বেশি হবে, যেমন আমি 140 যদি বলি, অবশ্যই এটা সিস্টোলিক ব্লাড প্রেশার, তার মানে এটা ট্রাকিকার্ডিয়া হয়ে গেছে। এইদিকে ধরেন 80 ছিল, এটাকে আমি 100 করে দিছি, তার মানে 140/100, তার মানে এটা তখন ট্রাকিকার্ডিয়া হয়ে গেছে। তো হঠাৎ করে মানুষ স্ট্রেস বা প্রেশারে থাকলে তার হার্টবিট বেড়ে যায়, তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, তখন এইরকম। তবে কিছু কিছু ফ্যাক্টর আছে, যেমন আমার জন্য 80 হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার নর্মাল। যারা খেলাধুলা করে সব সময় তাদের বডির ফাংশনগুলো বেশি থাকে, হার্টের ব্লাড সার্কুলেশন সবসময় বেশি হয়, তাদের জন্য 80 কেন, তাদের জন্য 100টাই কিন্তু নর্মাল ধরা হয়ে থাকে। সো একটু পার্সন টু পার্সন ভিন্ন আছে, কিন্তু এভারেজে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেল, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে ব্লাড প্রেশার বা এর যে সিস্টোল ডায়াস্টোলিক আর ব্লাড প্রেশার আছে, এগুলো নিয়ে মোটামুটি কথা, এগুলো এখান থেকে যখন পড়বেন মোটামুটি এই কথাগুলো আসবে। দেখেন, হোয়েন এ পারসন টেক দেয়ার ব্লাড প্রেশার দ্য মেশিন উইল গিভ এ হাই অ্যান্ড এ লো নাম্বার ট্রাস্টেড সোর্স। অর্থাৎ এই যে যখন ব্লাড নেয় তখন তার একটা হাই এবং লো প্রেশার থাকে, ওই কথাগুলো আমার অলরেডি বলা হয়ে গেছে। এই জিনিসগুলো যখন পড়বেন মোটামুটি আমি যা বলছি এর মধ্যেই আছে। তারপর আমি তো বলেছি যেমন মিন প্রেশার, পালস প্রেশার, এগুলো ক্যালকুলেশন করে হসপিটালে যখন দেখবেন ডাক্তাররা এগুলো নিয়ে আরো অনেক রিপোর্ট লেখে, এটা অনেক জানার বিষয় আছে, কিন্তু আমাদের নার্সিং এর জন্য অত ওইদিকে না গেলেও চলবে, এই বেসিক জিনিসগুলো জানবেন। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, ভাইটাল সাইন, ওইটার মধ্যে কিন্তু এটা চলে আসবে। সো এই ভাইটাল সাইনের বিষয়গুলো থেকে আপনি এগুলো একটু সাজিয়ে নেবেন। এই ব্লাড প্রেশারেরটা, পালসেরটা, রেসপিরেশনেরটা, টেম্পারেচারটা, নর্মাল মানগুলো কত, এগুলো একজন নার্স হিসেবে ফরজ। মুসলিম হিসেবে যেমন মনে করেন সূরা ফাতিহা, কিছু সূরা আছে এগুলো মনে রাখা নামাজের জন্য মানে অবশ্যই ফরজ, ঠিক তেমন অ্যাজ এ নার্স হিসেবে ভাইটাল সাইন মনে রাখা আপনার জন্য ফরজ। সো এই নর্মাল লেভেলগুলো সবাই পারেন, আমি বেশি সময় নিচ্ছি না, যেহেতু আপনারা কম্প্রিহেনসিভের প্রিপারেশন নিচ্ছেন। সো এইগুলো নিয়ে আশা করি আপনাদের কোনো সমস্যা নেই। এই যে পালস নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে, যে এই যে আমরা হাতে অনেক সময় পালস দেখি, এই জিনিসগুলো এখানে বলা হয়ে গেছে যে 60 থেকে 100 বিট পার মিনিটকে হচ্ছে নর্মাল ধরা হচ্ছে। তো এই নর্মাল থেকে যখন কমে যাবে বা বেড়ে যাবে তখন সেগুলো অ্যাবনর্মাল হবে। এই যে দেখেন লো অ্যাজ 40 বিট পার মিনিট, এই জিনিসগুলো এখান থেকে দেখলে আশা করি এমনি বলতে পারবেন যে ফাস্টার হয়ে যাচ্ছে। যেমন আপনাকে কুকুর তাড়া করেছে, তখন একটু আইডিয়া করে বলেন আপনার পালস রেট বেড়ে যাবে না কমে যাবে? অবশ্যই বেড়ে যাবে। তো এই ট্রিকি কোশ্চেনগুলো আপনাকে মনে রাখতে হবে। যে গ্যাস এক্সচেঞ্জ, এই জিনিসটা আমার কিন্তু পড়ানো হয়ে গেছে, আপনি যদি খেয়াল করেন গ্যাস এক্সচেঞ্জ কোথায় হয়েছে একটু কাইন্ডলি দেখেন, কমেন্ট করতে পারেন কিনা যে গ্যাস এক্সচেঞ্জ আসলে এই ব্লাড যখন সার্কুলেশন হয় কোথায় হয়। দেখেন, আমি 30 সেকেন্ড সময় দিলাম, একটু চিন্তা করে যদি আপনারা ক্লাসে জয়েন থেকে থাকেন কমেন্ট করেন, যে আমি তারপরে বলবো, অবশ্যই বলবো যে গ্যাস এক্সচেঞ্জটা আসলে কোথায় হয় ব্লাডের। একটু চিন্তা করেন, এখানে মোটামুটি বলা হয়েছে, এই জিনিসটার দিকে খেয়াল না করে আপনারা একটু রিকল করেন, আমি বলেছি কিন্তু দেখেন মনে করার চেষ্টা করেন। এই যে পালমোনারি যে আর্টারি রয়েছে সেটা কোথায় গিয়েছিল? লাঙে গেছে। এই লাঙের ভিতরে কিন্তু আমি বলেছিলাম যে এই যে আমি শ্বাস নিচ্ছি, আমি কি নিচ্ছি? বাতাস থেকে অক্সিজেন, কিন্তু আমি যে নিঃশ্বাসের সাথে ছেড়ে দিচ্ছি, আমি কি ছেড়ে দিচ্ছি? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড পেলাম কোথায়? নিলাম অক্সিজেন, পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড। ওইটাই এই যে দূষিত ব্লাডটা লাঙে গেছিল, তার মধ্যে দূষিত হয় কেন? এই কার্বন ডাইঅক্সাইডের কারণে। সেটা ওই লাঙে ছেড়ে দিয়েছিল, লাং থেকে আবার রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে, এখানে অনেক ফ্যাক্টর আছে, প্রেশার কম বেশি কাজ করে, ধীরে ধীরে উপরে আসে, সেটা বাইরে বের হয়ে যাচ্ছে। এই যে গ্যাস এক্সচেঞ্জ, গ্যাস মানে এখানে মেনলি কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের কথা বলা হচ্ছে, এটা লাঙে এক্সচেঞ্জ হয়েছিল। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়ানো হয়ে গেছে। এরপরে দেখেন হোয়াট ইজ দ্য কার্ডিয়াক সাইকেল, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এটা আপনারা পড়বেন, দেখবেন পুরো জিনিস যেটা বলা আছে বুঝবেন, কিন্তু আমি আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি জাস্ট, এটা আপনারা পড়ে নেবেন। সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। এই যে আমরা কি করেছিলাম, একটু প্রত্যেক জায়গায় হার্টটা লাগবে, না হলে জিনিসগুলো বোঝানো একটু ডিফিকাল্ট। তো
তো দেখেন এই যে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এটা অ্যাট্রিয়াম ছিল, ভেন্ট্রিকল। তো দেখেন এই যে হার্টের প্রথমে হচ্ছে ব্লাড এসেছিল, তারপরে রাইট ভেন্ট্রিকলে গিয়েছিল, এখান থেকে লাংয়ে গিয়েছিল, লাং থেকে রাইট লেফট অ্যাট্রিয়ামে আসে, তারপর লেফট ভেন্ট্রিকল থেকে তারপর পুরো বডিতে ছড়িয়ে গেল। এই যে হার্টে ব্লাড আসা, পুরো বডিতে ছড়িয়ে যাওয়া, আবার পুরো বডি থেকে হার্টে চলে আসা, এই যে অর্থাৎ যেখান থেকে শুরু, যেমন আপনি ঘড়ির কাঁটার কথা চিন্তা করেন, এই যে 12টা থেকে শুরু হয়, ঘুরতে 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 আবার 12টার জায়গায় ফেরত আসলে একটা সাইকেল মানে কমপ্লিট হয়। সেটা সেকেন্ড হলে 1 সেকেন্ড, সেকেন্ড আসলে প্রত্যেক বিটে ধরা হয়, তার মানে পুরোটা ঘুরে আসলে 1 মিনিট হয় 60 সেকেন্ডে, আবার পুরো মিনিটেরটা একবার ঘুরে আসলে 1 ঘন্টা হয়। এই যে আগের জায়গায় ফিরে আসলে, যারা ফিজিক্স পড়ছেন সেখানে পর্যায়কাল নামে একটা কথা পড়েছিলেন, ঠিক ওই রকমই, অর্থাৎ যেখান থেকে শুরু ঠিক আগের জায়গায় ফিরে আসাকে বলা হয় একটা কমপ্লিট সাইকেল। তো ব্লাড হার্ট থেকে বের হয়ে আবার হার্টে ফিরে আসতে যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করে সেটাকেই কার্ডিয়াক সাইকেল বলে। এখানে যে সময় লাগে সেটাই কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন, এখানে যা প্রেশার দেয় ওইটাই কার্ডিয়াক সাইকেলের ব্লাড প্রেশার হবে, যেটা স্পিগো ম্যানোমিটারের সাহায্যে আমরা পরিমাপ করি। তাহলে কার্ডিয়াক সাইকেল কি, এত ডিপলি কোশ্চেন কিন্তু আসবে না। তারপরে এখান থেকে এই যে সিস্টোল, মানে কার্ডিয়াক সাইকেলের ভিতরে কি কি থাকে, ব্লাড হার্টে প্রবেশ করার জন্য 2টা স্টেপ ছিল, একটা ডায়াস্টোল আর একটা সিস্টোল। সো তার মানে কার্ডিয়াক সাইকেলের মধ্যে কি থাকবে, তাহলে একটা কোশ্চেন যেমন সিম্পল, যে কার্ডিয়াক সাইকেল কম্বাইন্ড উইথ ডায়াস্টোল, সিস্টোল, এরকম অপশন দেবে, অথবা এতে দিল ডায়াস্টোল, বিতে দিল সিস্টোল, তিনে দিল হচ্ছে বোথ এ অ্যান্ড বি, আর ডিতে দিল নান, মানে একটাও না। তখন আপনি কি দেখাবেন? সো আপনি যদি বোঝেন তখন এটা কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিবেন যে এত সহজ কোশ্চেন কোনোদিনে আসবে না। কিন্তু বিশ্বাস করেন, যখন আপনি জিনিসটা বুঝবেন তখন সহজ মনে হবে। তাছাড়া অন্য সময় কার্ডিয়াক সাইকেলে আবার কি থাকে এই জিনিসটা শুনলে আপনি অন্যরকম চিন্তা করতে পারেন, কারণ ইজি বিষয়গুলো বেশি ভুল হয়, আমাদের কনফিউজিং বেশি হয়। সো আমরা পরে চলে যাচ্ছি। দেখেন হাউ দ্য হার্ট ওয়ার্কস, আসলে হার্ট কিভাবে কাজ করে, হার্ট কিভাবে কাজ করে। আমরা যদি হার্টের কাজটাকে একটু ভাঙি, সেটা হচ্ছে এটার হচ্ছে একটা সিস্টেমেটিক ফাংশন, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর ফর ফাংশন। এখানে মেইনলি ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর বলা হচ্ছে, যেমন আপনি যখন অন্য সাবজেক্টগুলো পড়ে এসেছেন, রিস্ক ফ্যাক্টর, ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, কজেস, কমপ্লিকেশন, অনেক নামে পড়ে এসেছেন। তো এখানে দেখেন কি দেওয়া হয়েছে, অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সারসাইজ, ইমোশনাল ফ্যাক্টর, তার মানে বোঝানো হচ্ছে এই ফ্যাক্টরগুলো হার্টের উপর একটা প্রভাব ফেলে, হার্টের বিট কমানোর জন্য অথবা বাড়ানোর জন্য। যেমন আপনি হঠাৎ করে মুড সুইং হয়ে গেছে বা ব্লাড প্রেশার কমে আপনি শকে চলে গেছেন হঠাৎ করে, তো এই সময় আপনার বডি কি হয়েছে, ব্লাড প্রেশার বা হার্ট বিট এগুলো সব কমে গেছে। আবার ওই যে বললাম কুকুর তাড়া করেছে, তখন অটোমেটিক এখানে আবার অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, নার্ভাস সিস্টেম, এগুলো কাজ করে, কেন বাড়ে কেন কমে ওইদিকে আমরা যাব না। তো এই যে নার্ভগুলো কাজ করতেছে, তখন আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, এটা আপনি ইজিলি বলতে পারেন। তো এই ফ্যাক্টরগুলো কি করে, হার্টের ফাংশনের উপর একটা প্রভাব ফেলে। তাহলে এই যে সাম মেডিকেশন কন্ডিশন, এখন মেডিকেশন দেখবেন হসপিটালে হার্টের প্রবলেমের সময় কিছু ড্রাগ দেওয়া হয় হার্টবিট বাড়ানোর জন্য, আবার কিছু ড্রাগ দেওয়া হয় কমানোর জন্য। যেমন বিটা ব্লকার ড্রাগ রয়েছে, ওই যে অ্যাফিনেফ্রিন, নরএফিনেফ্রিন, অ্যাড্রিনালিন, এগুলো ড্রাগ আছে, অ্যাসপিরিন, এটা আবার অন্য গ্রুপের, এগুলো তো আপনারা ডিউটি করতেছেন, অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই যে ড্রাগের আবার 2 রকমের প্রভাব থাকবে, একটা কমানোর জন্য, একটা বাড়ানোর জন্য। যেমন মরফিন সালফেট, এই ড্রাগটা নিয়ে কিন্তু অনেক হার্টের কথার সাথে কথা মনে পড়ে, দেখেন আসবে। এটার মেইন কাজ কি, এটা মেইনলি কাজ করবে হার্টের যখন কোনো ব্লাড প্রেশার জনিত কারণে পেইন হবে, তাহলে পেইনটাকে রিডিউস করবে। আবার অক্সিজেনের ডিমান্ড থাকে অনেক বেশি, সেই ডিমান্ডটাকে কন্ট্রোল করে। এরকম অনেক ফ্যাক্টর আছে। তো কেউ যদি শুধু হার্টের ড্রাগ নিয়েই পড়েন, অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। ফিভার, জ্বর হলে একটা ফ্যাক্টর আছে। দেখেন ফিভার হলে বডি টেম্পারেচার বেড়ে যায়, বেড়ে যায় মানে কি, বডির মাসেলগুলোর অ্যাক্টিভিটি বেড়ে যায়, অ্যাক্টিভিটি বেড়ে যায় মানে কি, অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়। অক্সিজেনের ডিমান্ড বেড়ে গেলে তখন হার্টকে কি করতে হবে, অবশ্যই ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু ব্যালেন্স করতে পারবে না। সো আমরা শুধু মনে করি ফিভার কিভাবে কাজ করতে পারে, বডি টেম্পারেচার যে কোনো কারণে বাড়লে এইভাবে কিন্তু হার্টের উপর একটা প্রভাব পড়ে। সো আমরা ওইদিকে যাচ্ছি না। ডিহাইড্রেশন, এগুলো অনেক ফ্যাক্টর রয়েছে। যেমন ডিহাইড্রেশন, এটা খুব বেশি হলে সিভিয়ার, আপনি শকে চলে যেতে পারে, তখন তো হার্টের ফাংশন অবশ্যই কমে যাবে। সো এইটা হচ্ছে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর মেইনলি, যে হার্ট কিভাবে কাজ করে। আর সিস্টেমেটিক যে প্রসিডিউর, ওই যে রাইট অ্যাট্রিয়াম দিয়ে ঢুকে একদম লেফট ভেন্ট্রিকল থেকে আউটা হয়ে বের হয়ে গেল, ওইটা হচ্ছে আমার ফিজিওলজিক্যাল প্রসেস হার্টের মেইন ফাংশনের জন্য। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা পরে স্লাইডে যাবো, যে 100 বিট পার মিনিট, এগুলো নিয়ে আমরা আগেই কথা বলেছি। এরপরে দেখেন
কন্ডাকশন সিস্টেম, অর্থাৎ হার্ট কিভাবে কাজ করবে। এতক্ষণ আমরা কাজ করেছি যে সিস্টল ডায়াস্টলের মাধ্যমে ব্লাড কি পাম্প করবে, বের করে দেবে। এখন এই কন্ডাকশন সিস্টেমে আসলে কে সাহায্য করে? শুরুর দিকে একটা এমসিকিউ ছিল এসএ নোট নিয়ে, যেটা যে দ্য হার্ট অফ দ্য হার্ট ইচ, মানে হার্টের হার্ট বলা হয় কাকে। সেইখানে আমরা কিন্তু এই 4টা নোট নিয়ে কথা বলেছিলাম, যে যেমন এসএ নোট, একটা এসএ নোট রয়েছে, আর একটা দেখেন এবি নোট রয়েছে যেটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট রয়েছে। এরপরে দেখেন লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, এই জিনিসগুলো দিয়েছে। এই যে পারকেনজি ফাইবার রয়েছে আর একটা, এই যে ভেন্ট্রিকুলার মাসেল রয়েছে একটা, আর একটা বান্ডেল অফ হিস রয়েছে একটা, আর এই যে এবি নোট রয়েছে এখানে একটা। এই জিনিসগুলো একটু খেয়াল করেন। তাহলে প্রথম আমাদের হার্টের কথা ছিল রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এখান দিয়ে ব্লাড এসে তারপরে চলে গেছিল লাঙে, এখান থেকে সরাসরি এই লাং থেকে সরাসরি তারপরে লেফট অ্যাট্রিয়ামে আসে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকল আসে, তারপরে আওয়াটা হয়ে পুরো বডিতে ছড়িয়ে গিয়েছিল। সো এই বিষয়টা যখন মনে রাখবেন তখন এই কন্ডাক্টিভ সিস্টেমটা আপনাকে কাজে দেবে, কারণ এইটা থেকেই পরবর্তীতে ইসিজি তৈরি হবে। ইসিজি তৈরি হবে। আপনারা যদি কোনো ইসিজি পেশেন্টের ইসিজি রিপোর্ট দেখে থাকেন, সেখানে দেখবেন পি, কিউ, আর, এস, টি, এই 5টা ওয়েভের নাম থাকবে। সুন্দর করে এরকম করে সুন্দর করে দেখবেন যে নাম আছে, যদিও চিত্রটা খুব বেশি ভালো হয়নি। এই নামগুলো ঠিক এই কন্ডাক্টিভ সিস্টেমের ভিত্তিতে তৈরি হয়। কখন পি ওয়েভ তৈরি হবে, কখন কিউআরএস কমপ্লেক্স হবে, এই জিনিসগুলো আমরা অত ডিপে যাচ্ছি না। শুধু এই 5টা পয়েন্ট যদি মনে রাখেন যে ইসিজি থাকে, তাও অনেক হেল্প হতে পারে আপনাদের। তো মনে রাখেন এই যে সায়ানোয়ার্টিয়াল নোট, এটা হচ্ছে হার্টের পেসমেকার বলা হয়। কেন? কারণ পুরো হার্টের কন্ডাক্টিভ সিস্টেমটা মেইনলি কন্ট্রোল করে এটা। যেমন দেখবেন অনেক রোগীর বলা হয় তার পেসমেকার পরানো আছে, তার ব্যাটারি পরানো আছে, একজন এক এক রকম ভাবে বলে। মূলত এই জিনিসটাই তখন করা হয়। এজন্য তার বেশি সাউন্ড, যেমন বক্সের বিট যেখানে বেশি সেখানে আশেপাশে যেতে দেওয়া হয় না। যেখানে চৌম্বক ম্যাগনেটিক পাওয়ার বেশি আছে ওই সব জায়গায় তাকে যেতে নিষেধ করা হয়, কারণ তার ভেতরে এরকম একটা কন্ট্রাকশন ম্যাগনেটিক পাওয়ার সম্পূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেওয়া হয়। যখন আশেপাশে বেশি ভলিউম তার আশেপাশে থাকে, তখন এটার উপর প্রভাব পড়ে সে সাডেন হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তাহলে সায়ানোয়ার্টিয়াল নোটের লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এরপরে এবি নোট, তাহলে আমার কন্ট্রাকশন মাসেল হচ্ছে কয়টা? 4টা। খুব ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে সায়ানোয়ার্টিয়াল নোট, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে থাকে। ঠিক এই অ্যাট্রিয়াম আর এই যে দুই পাশের দুইটা অ্যাট্রিয়াম এবং এই যে নিচে যে ভেন্ট্রিকল, ঠিক এদের মাথায় এই দুইটাকে সংযোগ করা হচ্ছে আমার অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট। এটা হচ্ছে আমার অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট। এই যে বলতেছি এগুলোর সাথে কিন্তু মাসেল আছে। মাসেল নিয়ে কিন্তু আগেই কথা বলে আসছে যে 3 রকমের মাসেল। এগুলো কিন্তু সেই 3টা মাসেলের মধ্যে একটাও পড়ে না। তাহলে এগুলো কি মাসেল হবে? এগুলো স্পেশাল মাসেল হবে হার্টের। সো যদি এমসিকিউ আসে যে স্পেশাল মাসেল অফ হার্ট দিয়ে নিচে অপশন দিল, সো ওইখানে মায়োকার্ডিয়াম দিল, পেরিকার্ডিয়াম, অ্যাপিকার্ডিয়াম আর একটা এসএ নোট দিল। সো তখন বুদ্ধি করে দাগাতে হবে এই 4টার মধ্যে কোনগুলো আছে। এরপরে দেখেন বান্ডেল অফ হিস, যেটাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেলও বলা হচ্ছে। সো বান্ডেল অফ হিস দেখেন এই যে এইখানে টানা আছে, এটা একটু বেশি কেমন লাগতেছে, এটা একটু মুছে দিই আমরা। তো দেখেন এই যে বান্ডেল অফ হিস, এটা কোথায় আছে? এই যে খেয়াল করেন যে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের ভেতরে আছে। তো এই বান্ডেল অফ হিসের কাজ কি থাকবে? এদের কাজ থাকবে নিচের পোর্শন মানে ভেন্ট্রিকলগুলোকে কন্ট্রাকশন বা রিল্যাক্সেশনে সাহায্য করা। এরপরে দেখেন এরপরে পারকিনজি ফাইবার, হার্টের একটা কথা আছে অ্যাপেক্স বা বেস, একদম কোনায় কোনায় যে পোর্শনটা থাকে এটাকে অ্যাপেক্স বলা হয়। এই যে অ্যাপেক্সের কোনায় নিচ দিয়ে যে মাসেলগুলো লাগা মানে আছে যুক্ত, সেগুলোকে বলা হচ্ছে পারকিনজি ফাইবার। সো এই 4টি স্পেশাল মাসেল বলার সাথে সাথে আপনার মাথায় ক্যাচ করতে হবে কোথায় কোথায় কি আছে। সো যদি কেউ বলে যে এসএ নোটে প্রবলেম, তার মানে বুঝতে হবে হার্টের রাইট অ্যাট্রিয়ামে প্রবলেম রয়েছে। এইগুলোর উপর বেস করেই অনেক ধরনের প্রবলেম হবে। ইসিজি রিপোর্ট পরে কিভাবে ওরা ইসিজি রিপোর্টে অ্যাবনর্মাল সিস্টেম আসবে, খুব দ্রুত ক্যাচ করবে হার্টের এই জায়গায় প্রবলেম আছে, তারপরে ডিসিশন নেবে আসলে আবার ফার্দার কোনো রিপোর্ট করতে হবে না সরাসরি অ্যাকশনে চলে যাবে। তো সহজে যদি বলি, এই যে সায়ানোয়ার্টিয়াল নোট এটা মূলত কি করবে? ইসিজি যখন যাবে পি ওয়েভ, এটা হচ্ছে হার্টের কন্ট্রাকশনে সাহায্য করবে। এরপরে দেখেন এরপরে আপনার কিউআরএক্স কমপ্লেক্স আছে, এটা হচ্ছে পুরো ভেন্ট্রিকুল জিনিসটা, এই ভিতরে হচ্ছে আপনার ইম্পালস নিয়ে যাবে। একবার হচ্ছে এটাকে পজিটিভ করবে, আবার নেগেটিভ হয়ে ফিরে যাবে। এটা হচ্ছে রিল্যাক্সেশন আর কন্ট্রাকশনের জন্য এইভাবে কাজ করে। তো মোটামুটি ওইদিকে আমরা ডিপে যাচ্ছি না, কারণ ইসিজি অনেক বড় বিষয়, ওখানে নর্মাল অ্যাবনর্মাল অনেকগুলো ফ্যাক্টর আসবে। তো এতটুকু
মনে রাখবেন যে কন্ডাকটিভ সিস্টেমের জন্য হার্টের যে 4টি স্পেশাল মাসেল কাজ করে সেই 4টা হচ্ছে এগুলো এবং তাদের লোকেশনগুলো হচ্ছে এইটা। এখন এইখান থেকে যখন প্রবলেম বলবো, যেমন আমি যদি অ্যাট্রিওভেন্ট্রিকুলার প্রবলেম বলি, তার মানে এইখানে যে এই যে মাসেলগুলো বা এই যে লেয়ার আছে, তার মানে এখানে প্রবলেম থাকবে। আমরা এটা ফিটাল ব্লাড সার্কুলেশন আর অ্যাডাল্ট ব্লাড আমরা কিন্তু অ্যাডাল্ট ব্লাড সার্কুলেশন পড়ানো হয়ে গেছে, সো ওই টপিকটা যখন আসবে ওইটা আমি স্কিপ করব। শুধু একটু ব্যতিক্রম আছে, ফিটাল ব্লাড সার্কুলেশন, ওইটি একটু আমরা দেখানোর চেষ্টা করব। আমরা পরে স্লাইডে যাচ্ছি। এই যে ব্লাড সার্কুলেশন অফ হার্ট, তার মানে অ্যাডাল্টের যে ব্লাড সার্কুলেশন এটা কিন্তু বলা হয়ে গেছে। শুধু একটা কথা এখান থেকে বলি নাই, সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে রাইট ভেন্ট্রিকল থেকে যে লাঙে পালমোনারি আর্টারি গিয়েছিল, এই পালমোনারি আর্টারি গেছে কথা একটা, তার মানে হার্টের দুই পাশে দুইটা লাং আছে, তাহলে দুই পাশে দুইটা চলে গেছে। কিন্তু লাং থেকে যে আবার এই হার্টের ভিতরে পালমোনারি ভেইন প্রবেশ করেছে, সেই এই যে পালমোনারি ভেইন দেখেন কয়টা প্রবেশ করেছে, দুইটা। তার মানে আমার প্রত্যেক পাশে দুইটা দুইটা করে মোট পালমোনারি ভেইন প্রবেশ করেছে 4টা। এই সংখ্যাটা শুধু তখন বলা হয়নি যে পালমোনারি আর্টারি তাহলে বের হয়েছে কয়টা, দুই পাশে দুইটা। পালমোনারি ভেইন এসেছে কয়টা, দুই পাশ থেকে 2 দিয়ে 4টা। দেখেন এই আমার যতটুকু বিশ্বাস, এই ইনফরমেশনটা আগে কখনোই এভাবে পড়েননি। তাছাড়া কিভাবে কোথায় ব্লাড যাচ্ছে, এই যে তীর দিয়ে দেখানো হচ্ছে, এই যে চলে যাচ্ছে আবার প্রবেশ করতে আছে, এই যে এখান থেকে এই যে আওয়াটার মাধ্যমে পুরো বডিতে ছড়ে যাবে। এই জিনিসটা কিন্তু আমি আগেই পড়িয়েছি, সো এটা আমরা স্কিপ করে যাচ্ছি। এখন এই যে দেখেন ওই পেজটায় আবার বারবার এসেছে যে আসলে এখানে ভর্তি চলছে বা কি কি আপনারা কি কি পাবেন, এই জিনিসগুলো অবশ্যই একটু মাথায় রাখবেন। তো আমাদের সবসময় যেটা মেইন উদ্দেশ্য থাকে যে অবশ্যই একটা ফি তো নেওয়াই হয়, কারণ বিনা পরিশ্রমে আসলে কেউ কিছুই করতে চায় না। আবার আপনাকে ফ্রি দিলে আপনিও ভালোভাবে নেবেন, এটা আমি আগেও বলেছিলাম। তো তার বিনিময়ে আমরা সবসময় আপনাদের জন্য নিবেদিত। আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো প্রবলেম যখন আমাদেরকে পেজে হোক অফলাইনে হোক জিজ্ঞেস করবেন, আমরা সর্বোচ্চ আমাদের দিক থেকে আপনাদের ভালোর জন্য চেষ্টা করব। সো এই জন্য অবশ্যই যারা এখনো ভর্তি হননি, যদি মনে করেন একটা পূর্ণাঙ্গ গাইডলাইনের ভেতরে থাকতে হবে, থাকা উচিত, তাহলে অবশ্যই ভর্তি হয়ে যান। আমরা সবসময় আপনাদের জন্য ভালোর জন্য আছি, এই বিশ্বাসটুকু রাখতে পারেন। আমরা পরে চলে যাচ্ছি কারণ ক্লাসটাকে শেষ করে দেব। এই যে ফিটাল ব্লাড সার্কুলেশন, এই জিনিসটা পুরো একদম শর্টে বলা আছে কিভাবে কি হচ্ছে। যে অ্যাডাল্ট ব্লাড সার্কুলেশন বুঝেছে সে ফিটাল বুঝতে বেশি সময় লাগবে না, জাস্ট কিছু অ্যাবনর্মাল জিনিস রয়েছে, যেমন বাচ্চা হওয়ার সাথে সাথে কান্না করে, এর কারণ কি সেই জিনিসটা এখানে খুব ভালো করে অ্যান্সার পাবেন। আবার আমি বলেছিলাম একটা এমসিকিউ ছিল, ফিটাল ব্লাড সার্কুলেশন মানে অক্সিজেনেটেড বা পিওর বা পিউরিফাইড হয় কোথায়, এটা কিন্তু লাঙে। আমরা অ্যাডাল্টের জন্য দেখলাম কোথায়, লাঙে, ওই যে গ্যাস এক্সচেঞ্জ, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে অক্সিজেন নেয়, কিন্তু ফিটালের জন্য কিন্তু এটা লাঙে হয় না, এটা প্লাসেন্টার ভিতর হয়। কেন হয় সেই জিনিসটা একটু দেখাচ্ছি। যেমন আমি এখানে যদি একটু পেনের কালারটা একটু চেঞ্জ করে নিই, বোঝা যাচ্ছে। এইখানে যদি একটা হার্ট আঁকায়, আবার এটা মনে করেন একটা ফিটাল হার্ট মনে করেন। তো এই যে দেখেন হার্ট থেকে কি হইলো, আমরা যে শুরু একদম লাঙের দিকে যাই, এই যে রাইট অ্যাট্রিয়াম, এটা থেকে আমার কি হয়েছিল, রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এখান থেকে এই লাঙে হচ্ছে ব্লাড এসেছিল। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই ব্লাডটা লাঙে যায় না, কারণ দেখবেন যখন মিডওয়াইফারি পড়েছেন বাচ্চাদের লাং কলাপস থাকে। কলাপস মানে কি, চুপসে থাকে। তো চুপসে থাকলে এর মধ্যে তো ব্লাড আসতে পারবে না, তো ব্লাডটা তখন কি হয়, ব্যাক আসে, ওই লাঙের ভিতরে যায় না, তাহলে ওখানে পিউরিফাইডের প্রশ্নই আসে না। তখন ব্লাডটা ব্যাক হয়ে এই লেফট অ্যাট্রিয়ামে আসে, এই লেফট অ্যাট্রিয়ামে। এখন লেফট অ্যাট্রিয়ামে শুধু সরাসরি লাং থেকেই ফেরত আসে না, এই যে রাইট অ্যাট্রিয়াম আর এই যে লেফট অ্যাট্রিয়াম, এই দুইটার মধ্যে একটা অ্যাবনর্মাল কানেকশন থাকে, যেটাকে বলা হয় ফুটো থাকে, ফুটো। এই ফুটোকে বলা হয় ফোরামেন ওভালি। এই ফোরামেন ওভালির মাধ্যমে সরাসরি যে ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসার কথা ছিল, সেটা এখানে না এসে কিছু ব্লাড সরাসরি লেফট অ্যাট্রিয়ামে চলে যায়। তার মানে দূষিত ব্লাড এই যে চলে যাচ্ছে। তাহলে এই মাধ্যমে আর এই বিভিন্ন মাধ্যমে ব্লাড কোথায় আসতেছে, আমার এই লেফট অ্যাট্রিয়ামে আসতেছে। সেই লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আবার লেফট ভেন্ট্রিকলে চলে যাবে। এইখান থেকে আমরা জানি অ্যাওয়ার্টা আছে, সেই অ্যাওয়ার্টার মাধ্যমে কি হয়, পুরো বডিতে ব্লাড ছড়ে যায়। তো যেহেতু এখানে ব্লাডটা লাঙের ভিতরে বিশুদ্ধ হয় নাই, তার মানে দূষিত ব্লাডই কিন্তু এখনো ছড়াচ্ছে, এই অ্যাওয়ার্টার মাধ্যমে যায়। এখন যাওয়ার সময় আর একটা কাহিনী আছে, এই যে লাং থেকে লেফট অ্যাট্রিয়ামে যে একটা পালমোনারি ভেইন এসেছিল, এই পালমোনারি ভেইনেরও আবার অ্যাবনর্মাল একটা কানেকশন থাকে এই অ্যাওয়ার্টার সাথে। সেটা আমি বলেছিলাম অ্যাওয়ার্টার 3টে পার্ট রয়েছে, অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা, আর্স অফ অ্যাওয়ার্টা, ডিসেন্ডিং অ্যাওয়ার্টা।
হয় এই আর্চ অফ অ্যাওর্টার সাথে একটা অ্যাবনর্মাল কানেকশন থাকে, যেটাকে বলা হয় ডাক্টাস ভেনোসাস, মানে আর্টারি, যেহেতু আর্টারির সাথে এই জন্য এটা ডাক্টাস আর্টারিওসাস বলা হচ্ছে। তো এই যে কারণ এটা পালমোনারি অ্যাওর্টা, তো এটা নিচ দিয়ে পুরো বডিতে ব্লাড চলে আসতেছে, এই যে দেখেন এই যে ব্লাড আসতেছে, এসে কি হবে পুরো এই যে পালমোনারি টাঙ্ক, এই যে লাং, এই যে পালমোনারি ভেইন, এই জিনিসগুলো তো আপনারা বুঝতেছেন। এই যে লেফট অ্যাট্রিয়াম, তার মানে লেফট অ্যাট্রিয়াম এই যে এখান থেকে ব্লাড কোথায় যাচ্ছে দেখেন, একটু খেয়াল করেন, লেফট ভেন্ট্রিকল, এই যে লেফট ভেন্ট্রিকল আসতেছে, এই লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, যেটা আমি একটু আগেই বললাম অ্যাওর্টাতে আসতেছে। আবার এটা সরাসরি এই যে ডাক্টাস আর্টেরিওসাস, এই যে যেখানে অ্যাবনর্মাল কানেকশন বলছিলাম সেটার মাধ্যমে সরাসরি অ্যাওর্টা দেখে সিস্টেমেটিক সার্কুলেশনের মাধ্যমে অ্যামব্লিকাল আর্টারি, এই যে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্লাসেন্টায় কয়টা আর্টারি আর কয়টা ভেইন থাকে। আসলে আমি এত বড় জিনিস পড়াচ্ছি, এতগুলো মনে রাখতে হবে না, আমি কিন্তু প্রত্যেক জায়গায় বলার চেষ্টা করেছি কোনটা অবশ্যই মনে রাখতে হবে। তো এগুলা বলতেছি কারণ সবসময় যে কমনগুলো থেকে প্রশ্ন হবে এমন না, কিছু জিনিস কিন্তু বাইরে থেকে আসতে পারে। তো যখন এগুলোকে আলাদা আলাদা করে পড়বেন তখন মনে রাখা অনেক কষ্ট, কিন্তু যখন সিস্টেম ওয়াইজ পড়বেন তখন অনেক ভালো লাগবে এবং কমপ্লিট পড়াটা হবে আর কি। তো এই আমব্লিকাল আর্টারি দেখেন এইটা প্লাসেন্টাতে আসতেছে, একটা মনে রাখবেন যে ভেইন হচ্ছে এখানে কি করবে, অক্সিজেনেটেড ব্লাড নেবে, আর আর্টারি হচ্ছে খারাপ ব্লাডগুলোকে প্লাসেন্টাতে দেবে। তো একটা বাচ্চা বেঁচে থাকার জন্য ভালো জিনিস বের করা, মানে ভেতরে দেওয়া যতটা গুরুত্বপূর্ণ, খারাপ জিনিস বের করে দেওয়া তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আর্টারি যেহেতু খারাপ জিনিস পরিবহন করে, এই জন্য মানে অ্যামব্লিকাল আর্টারি থাকবে দুইটা, ভেইন থাকবে একটা, যেহেতু খারাপ জিনিস সেটা দিয়ে পরিবহন হয়, সো ওই পরিমাণটা বেশি থাকবে, একটু মনে রাখবেন। এই প্লাসেন্টার যখন ফিগার দেখবেন এর মধ্যে করিওনেক ভিলাই থাকে, এগুলোর মধ্যে হচ্ছে কি হবে, ব্লাড বিশুদ্ধ হবে, এখানে সে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেবে, ব্লাডে অক্সিজেন দিয়ে দিবে। তার মানে এখন এইখান থেকে অক্সিজেনেটেড ব্লাড আসতেছে, সেটা কিসের মাধ্যমে, অ্যামব্লিকাল ভেইন। তাহলে অ্যামব্লিকাল ভেইন থাকে একটা, আর এইখানে অ্যামব্লিকাল আর্টারি এটা থাকে দুইটা। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস ভেনোসাস কি জিনিস, আমি এই জিনিসটা আরেকবার একটু করি যে খুব সহজে হার্টের যদি চিত্রটা একটু দেখায়। এই যে আমরা কি পড়েছিলাম, এই যে নিচে থেকে ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে ব্লাড যায় রাইট অ্যাট্রিয়ামে, এই যে ইনফেরিয়র ভেনা কাভা, এই ইনফেরিয়র ভেনা কাভার সাথে সরাসরি অ্যামব্লিকাল ভেইন গিয়ে অ্যাটাচড হয়েছে, এই যে এখানে অ্যাটাচড হয়েছে এটাকেই বলা হয় ডাক্টাস ভেনোসাস। ডাক্টাস ভেনোসাস, তার মাধ্যমে ইনফেরিয়র ভেনা কাভা, যে ইনফেরিয়র ভেনা কাভার ব্লাড যাবে, সেখান থেকে রাইট অ্যাট্রিয়ামে, এই যে রাইট অ্যাট্রিয়ামে সরাসরি ব্লাড আসতেছে, তারপর সেটা রাইট ভেন্ট্রিকল, এই রাইট ভেন্ট্রিকল হয়ে আবার ঠিক আগের মতো ওইভাবে চলতে থাকবে। এখন কাহিনী হচ্ছে আমরা বেশ কিছু অ্যাবনর্মাল জায়গা পাচ্ছি, যেমন এখানে একটা সংযোগ পেয়েছি, এই দুইটার মধ্যে একটা ফুটা ছিল, আর একটা হার্টে ব্লাড যাচ্ছে না, সেটা ফেরত আসতেছে, অ্যাওর্টার সাথে একটা অ্যাবনর্মাল কানেকশন ছিল যেটা ডাক্টাস আর্টারিসাস ছিল। তো এই যে অ্যাবনর্মাল বিষয়গুলো যখন বাচ্চার জন্ম হয় সাথে সাথে এই যে ব্লাডটা পালমোনারি আর্টারির মাধ্যমে লাংয়ের দিকে যাচ্ছিল, এটার ফোর্স বেড়ে যায়, একটা জোরে ধাক্কা দেয়, ধাক্কা দিলে সাথে সাথে লাং কলাপস থেকে এটা ফুলে যায়, এই যে এক্সপ্যানশন হয়, এই জন্য বাচ্চার একটা অনেক বড় ফোর্স পড়ে, সাথে সাথে বাচ্চা কান্না করে দেয়। তার মানে বুঝতে হবে কান্না করেছে মানে বাচ্চার ব্লাড সার্কুলেশন ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তো তখন সাথে সাথে এই ডাক্টাস ভেনোসাস, ডাক্টারিস আর্টেরিওসাস, এই যে ফোরামেন ওভাল, এগুলো সাথে সাথে বন্ধ হতে থাকে। এগুলো আসলে যারা ভালোভাবে জানে এগুলো যে আসলে সৃষ্টিকর্তার বা আল্লাহর কত বড় একটা রহমত, এগুলো তখন বোঝা যায়। এগুলো যদি কখনোই বন্ধ না হতো আপনি সারা জীবন অসুস্থ থাকতেন, কখনোই ভালো থাকতেন না। তো এগুলো অটোমেটিক বন্ধ হতে থাকে। তো এইভাবে হচ্ছে পুরো ফিটাল ব্লাড সার্কুলেশনটা হয় এবং জন্মের সাথে সাথে কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা অ্যাডাল্টের যে পড়ছি ওইটাই আবার ফেরত আসে। সো এটা হচ্ছে মায়ের পেটে থাকা অবস্থায় জাস্ট এইরকম চলতে থাকে। তো আশা করি এই ফিটাল ব্লাড সার্কুলেশন এগুলো নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই, এগুলো মোটামুটি বুঝতে পারবেন। আমরা পরের স্লাইডে যাব। কমন ডিজিজ অফ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। আসলে দেখেন অনেকগুলো বিষয় রয়েছে, এগুলো বিস্তারিত পড়লে জাস্ট আমি স্লাইডগুলো দিয়ে দিব, আপনারা পড়বেন, আমি শুধু বেসিক জিনিসগুলো দিয়ে দিব, কারণ ক্লাসে 1 ঘন্টার ডিউরেশন ছিল, সেখানে মোটামুটি অনেক সময় নিয়ে নিচ্ছি। যদি অফলাইন হইতো তাহলে জিজ্ঞেস করতাম, আপনারা যদি আরও ইন্টারেস্টেড থাকেন তাহলে এগুলো জিনিস বিস্তারিত পড়াইতাম। কিন্তু যেহেতু অনলাইনে আমি জানি যে মোবাইল ফোনে এত দীর্ঘ সময় একসাথে স্ক্রিন ধরে রাখা কারোর ধৈর্যে কুলায় না, সো এই জন্য যেমন হার্ট অ্যাটাক, হার্ট ফেইলার, এই দুইটা জিনিস যদি একটু বেসিক বলি। দেখেন হার্ট অ্যাটাক তার মানে কি, সাডেন হচ্ছে কাউকে অ্যাটাক করা। তাহলে হার্টকে অ্যাটাক কী দিয়ে করা যেতে পারে, ব্লাড সার্কুলেশন দিয়ে, কারণ হার্টের তো একটাই কাজ, সে ব্লাড পাবে না তাহলে সে ধীরে ধীরে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়বে। তো এই হার্ট অ্যাটাক হচ্ছে যখন হার্ট পাম্প করার জন্য পর্যাপ্ত ব্লাড পায় না, তখন এটা হচ্ছে হার্ট অ্যাটাক। এটা বিভিন্ন কারণে হতে পারে।
যেমন ওই যে অ্যাথেরোস্ক্লেরোসিস পড়েছিলাম, যে হার্টের যে ভেইনগুলো দিয়ে ব্লাড আসতেছে রাইট এট্রিয়ামে, সেই ভেইনগুলোর ভিতরে যেমন ফ্যাট জাতীয় খাবার খেতে বেশি না করায়, কেন? চর্বি জমতে থাকে। কোথায় জমে? শুধু কি বডিতেই? এই যে ভেইনগুলোতে, এর যে লুমেনগুলো ছিল আমি তখনই বুঝিয়েছি, এগুলো ধীরে ধীরে চিকন হতে থাকে। এই যে পাইপের মাথাগুলো, যেটাকে রেডিয়াস বা ব্যাসার্ধ বলতেছেন, এইটা কিন্তু চিকন হতে থাকে। তখন ব্লাড আগে এত বড় একটা মোটা লাইন দিয়ে যেভাবে যেত, এখন এই চিকন একটা লাইন দিয়ে সেভাবে যেতে পারে না। এবার বিভিন্ন কারণে হার্টে ব্লাডের পরিমাণ কমে যেতে পারে। যখন হার্টের ভেতরে ব্লাড কম পাবে, সে পাম্প করে বেরও কম করে দেবে। এই সব কারণে হার্ট অ্যাটাক হয়ে যায় মূলত। তাহলে হার্ট অ্যাটাকের মেইন কারণটা আশা করি বুঝতে পেরেছেন। এর ভেতরে আমি একটু দেখাই যদি, এই যে দেখেন হার্ট অ্যাটাক, এরকম হার্ট অ্যাটাক রিলেটেড মোটামুটি অনেক ইনফরমেশন এখানে পাবেন, বিশেষ করে আপনার দরকারি কজেস আর বিষয়টা কি, এগুলো প্রত্যেকটা বিস্তারিত ইনফরমেশন পাবেন পরে। আমি এগুলো ডিপে যাব না, জাস্ট এখান থেকেই একটু বেসিক আইডিয়া দেবো। হার্ট ফেইলার কখন হয়? যখন যে কোনো কাজ করতে গিয়ে কেউ সফল হয় না, তো সেটাই তো ফেইলার। তো হার্ট ফেইলার কি হবে? তার মানে হার্ট পাম্প করতে পারবে না, সে নিজে পাম্প করতে ব্যর্থ হবে। এখন পাম্প করার জন্য মেইন কে কাজ করেছিল একটু রিকল করার চেষ্টা করেন, আমি কিন্তু পড়িয়েছি। সেখানে কন্ডাকটিভ সিস্টেম ছিল, হার্টের মাসেল ছিল। তার মানে হার্টের মাসেলগুলো যখন দুর্বল হয়ে যাবে, পাম্প করতে পারবে না, তখনই হার্ট ফেইলার হবে। সো তার মানে যখন ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য কোথায় হার্টের মাসেলে হবে, তখন হচ্ছে হার্ট ফেইলার হবে মেইনলি। যেমন ওই যে মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, অ্যাপিকার্ডাইটিস, এরকম এবং মায়োকার্ডিয়াল ইনফেকশন, এগুলো অনেক ওয়ার্ড কিন্তু এগুলো আপনারা পাবেন। যদি ওগুলোর মধ্যে একটু পার্থক্য আছে ডিপলি। স্ট্রোক, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। স্ট্রোকের আবার অনেকগুলো টাইপ আছে। স্ট্রোক কোথায় হয় এটা সবসময় মাথাতে হবে। এখন আমি এই জিনিস বোঝানোর সময় বলেছিলাম যে সুপারিয়র ভেনা কাভা, যেটা উপর থেকে ব্লাড হার্টের আসে, এই জিনিসগুলো স্ট্রোকের সাথে জড়িত। এখন স্ট্রোক হচ্ছে হার্ট ব্লাড পাম্প করে বের করে দিচ্ছে, এটা দুইটা কারণ হতে পারে। একটা দিচ্ছে কিন্তু আপনার এই যেগুলো লুমেন বলতেছি বা আর্টারি ভেইনের যে মাঝখানের রাস্তাটা, এটা যদি চিকন হয়ে যায় তাহলে যেতে পারবে না, যেমন ব্লক হয়ে যেতে পারে বা একদম তখন যেতে পারবে না, এটা একটা কারণ। আর একটা প্রেশার এত বেশি দিচ্ছি যাওয়ার সময় এই জিনিসটা ছিঁড়ে যেতে পারে। তো এই দুইটা কারণে মূলত স্ট্রোক হতে পারে। এই জন্য দেখবেন ওখানে ইসচেমিক স্ট্রোক রয়েছে, আবার হিমোরেজিক স্ট্রোক রয়েছে। যখন ব্রেইনের ভিতরে বেশি প্রেশারের কারণে ছিঁড়ে যাবে, তার মানে আর্টারি বা ভেইনের বাইরে কিন্তু ব্লাড চলে যাবে। তো বাইরে যখনই ব্লাড আসবে তখনই ক্লট হতে থাকবে, ছোট ছোট দানায় পরিণত হতে থাকবে। এই জন্য ন্যানো সেকেন্ডের মধ্যে মানুষের ব্রেনের ফাংশন কিন্তু ডেথ হয়ে যাবে। তো ডেথ হয়ে গেলে ব্রেন ডেথ, আমরা কিন্তু অনেক সময় মানুষকে মৃত ঘোষণা করি, কিন্তু মেডিকেলি একজন মানুষকে মৃত তখনই ঘোষণা করা যায় যখন তার ব্রেন ডেথ হয়। তো এই ব্রেন ডেথটা তখন খুব দ্রুত হয়, এই জন্য মানুষ মারা যায় খুব দ্রুত ম্যানেজমেন্ট করতে না পারলে। আর একটা হচ্ছে ব্লাড যেতে পারতেছে না, মস্তিষ্কে ব্লাড যেতেই পারতেছে না, যে চ্যানেলগুলো একদম আপনার ন্যারো হয়ে গেছে। তো ওই সব কারণে ব্রেন পর্যাপ্ত ব্লাড পাচ্ছে না, তখনই কিন্তু স্ট্রোক হতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই অ্যারিথমিয়া, এই জিনিসটা কিন্তু আমরা বুঝিয়েছি। অ্যারিথমিয়া, অ্যাথেরোস্ক্লেরোসিস, এরপর কার্ডিয়াক অ্যারেস্ট। দেখেন এই সব জিনিসগুলো বেসিক জিনিস। অ্যারেস্ট মানে কি? ধরেন একটা আসামিকে পুলিশ ধরে তাকে অ্যারেস্ট করে, তো এরকম হার্টকেও অ্যারেস্ট করা হবে। হার্টকে অ্যারেস্ট হয়েছে ব্লাড সার্কুলেশন বা ব্লাড প্রেশার দিয়ে ধরতে হবে। যেমন এই অ্যারেস্টটা হচ্ছে, যদি কাউকে অ্যারেস্ট করা হয় সে কিন্তু আর মুভমেন্ট করতে পারে না। যেমন পুলিশ ধরছে, সে আর মুভমেন্ট করতে পারবে না, তাকে অবশ্যই তার যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাবে যতক্ষণে এর একটা সুষ্ঠু বিচার হচ্ছে। তো কার্ডিয়াক অ্যারেস্ট ঠিক সেই রকম, হার্ট আর কাজ করবে না, একদম বন্ধ হয়ে গেছে। এই জন্য দেখবেন সিপিআর নামে একটা ট্রাম আসবে। তো সিপিআর দেওয়ার প্রথম, ফার্স্ট এবং মোস্ট প্রায়োরিটি হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হতে হবে আর রেসপিরেটরি অ্যারেস্ট হতে হবে। এই দুইটা জিনিস চেক করবে। যদি এই দুইটা জিনিস না থাকে, এগুলো যারা এক্সপার্ট, দেখতে দেখতে ন্যানো সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে এই কাজটা করে ফেলতে হবে। কারণ সিপিআর এর প্রত্যেকটা সেকেন্ডকে গোল্ডেন টাইম বলা হয়। যদি 10 সেকেন্ডের মধ্যে একটা কোনো রেজাল্ট আপনি না নিতে পারেন, ধীরে ধীরে প্রত্যেক 10 সেকেন্ডে তার মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়তে থাকে। তো এইটা হচ্ছে যখন তার মানে কি হার্ট পাম্প করা বন্ধ করে দেবে, তখন হচ্ছে এগুলো কার্ডিয়াক অ্যারেস্ট। এই মায়োকার্ডিয়াল ইনফেকশন, ওই যে যেটা বললাম কনজেনিটাল, ওই যে অ্যাথেরোস্ক্লেরোসিস, এইগুলোর সাথে যে হার্ট পাম্প করতে পারবেন, হার্ট ফেইলার হবে, বিভিন্ন কারণে ব্লাড পৌঁছাতে পারবে না। এই যে কনজেনিটাল হার্ট ডিফেক্ট একটা ওয়ার্ড, এটা দিয়ে যদি আলোচনা করা যায়, এখানে যে কতগুলো ডিফেক্ট আসবে। যদি সেপ্টামে থাকে সেপ্টাল ডিফেক্ট, বাল্বে থাকলে বাল্ব ডিফেক্ট, যদি তার মাসেলে থাকে। শুধু মনে রাখবেন একটা কথা, কনজেনিটাল মানে হচ্ছে জন্ম থেকে যে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করবে, সেটা যে কোনো সমস্যা হতে পারে। যেমন ইমপারফোরেট অ্যানাস, এরকম
অনেকটা টার্ম পাবেন পেডিয়াট্রিক সাবজেক্ট যারা পড়ছেন। এগুলো হচ্ছে বাচ্চা জন্মের পরেই দেখবেন মায়ের পেট থেকে হওয়ার পরে তার বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। তো ওই যে সমস্যাটা আসার সাথে সাথে দেখা যায় ওইগুলোকেই কনজেনিটাল ডিফেক্ট বলা হয়। এখন এই ডিফেক্টটা যদি হার্টের মধ্যে হয়, শুধু হার্টে, তখন সেটাকে বলা হয় কনজেনিটাল হার্ট ডিফেক্ট। যেমন আমি ওই যে একটা বাচ্চার বলেছিলাম যে কোথায় এই যে আপনার রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের মধ্যে একটা ফুটা থাকে, এই ফুটাটা যদি বন্ধ না হয়ে যেত তাহলে এটা কিন্তু সারা জীবনের জন্য একটা কনজেনিটাল ডিফেক্ট থাকতো। কিন্তু সৃষ্টিকর্তা বা আল্লাহ যেটাই বলেন তার অশেষ রহমতে এটা অটোমেটিক অল্প সময়ের ব্যবধানে ঠিক হয়ে যায়। তো এরকম অনেক বিষয় আছে, যেমন দেখেন আমি যদি একটু দেখাই, হার্ট অ্যাটাক নিয়ে মোটামুটি এখানে আলোচনা করা আছে। এই যে বেশ কিছু কারণ এখানে পাবেন, এই বিষয়গুলো একটু পড়বেন। হার্ট ফেইলার যদি আমি সময় পেতাম এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে এক্সপ্লেন করতাম, কিন্তু আমার যতটুকু বিশ্বাস অনেকদিন ধরে ক্লাস নিই, অনলাইনে এত সময় কেউ থাকে না, দেখা যাবে শুরুতে যারা ছিল তাদের অনেকেই কেউ নেই, যদিও আমি এখন পেজে নেই বা আপনাদের কমেন্ট দেখতেছি না, কিন্তু আমার এটা বিশ্বাস যে অনেকেই নেই। সো আমি এখন ক্লাস শেষ করে দেবো, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন, আপনাদের পেজে দিয়ে দেবে। তো অনেক সময় আজকে আপনাদের সাথে ডিসকাস করেছি, আমি শুরুতেই বলেছিলাম কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে বডির সব থেকে গুরুত্বপূর্ণ মেইন এবং বড় একটা সিস্টেম। এটা যদি মনে করেন আজকের এই 1 ঘন্টার ডিসকাশনে শেষ হয়ে গেছে তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। তবে আমরা চেষ্টা করেছি কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে যে কোশ্চেনগুলো হয় তার ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এই রিলেটেড আইডিয়াগুলো যদি থাকে আপনি পড়তে পারবেন। হুবহুব এই কথাটা যে আসবে এমন না, কিন্তু কথাটা যদি অর্থ বুঝতে পারেন আপনি বাংলায়, অবশ্যই এগুলো অ্যান্সার করতে পারবেন। তো অনেক গল্প হয়েছে, অনেক কথা বলেছি, সবশেষে একটা কথায় যে অবশ্যই মাথায় রাখবেন যে একটু পরিশ্রম করতে হবে। অনেক প্যারা যাচ্ছে আপনাদের উপর দিয়ে, অনেক কিছু সামলাতে হচ্ছে, তারপরও দিন শেষে সবাই তো আর পাশ করবে না, তাই না? কেউ না কেউ ফেল যাবেই। এখন সেই হতভাগার তালিকায় যদি নিজেকে না রাখতে চান, অবশ্যই নিজেকে এত বাকি সবার ভিড়েও একটু সব কিছুর আড়ালে পড়াশোনা একটু মন দিতে হবে। কারণ সবই জানেন, পরীক্ষায় যা আসবে সবই জানেন, এই 3 বছরে কোথাও না কোথাও পড়েছেন বা 4 বছরে কোথাও না কোথাও পড়েছেন। শুধু এই জিনিসটাকে আর একবার দেখে রিকল করা, মেমোরির সাথে আর একবার মনে করিয়ে নেওয়া। তো আশা করি এই জিনিসগুলো আমরা আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন টপিক, আমি আছি, আরও বিভিন্ন ম্যাম স্যার রয়েছে, এক একজন এক একটা টপিকের উপর থেকে আপনাদেরকে সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবে। তো যারা এখনো ভর্তি হননি, যদি আমাদের স্পেশাল ক্লাসগুলো পেতে চান তাহলে অবশ্যই ভর্তি হতে হবে, পেইড ভার্সনের ক্লাসগুলোতে যেতে হবে। অফলাইনেও ভর্তি হতে পারেন আপনারা, ফার্মগেটে আমাদের শাখা রয়েছে। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে যেন সবাই হাসি মুখে আরএন পরীক্ষা দিতে পারেন, কারণ এই পরীক্ষার উপরে অনেকের ভবিষ্যৎ মানে নির্ভর করে। একটা আরএন নাম্বার পাবে, কোথাও জব করলে স্যালারি অবশ্যই আগের থেকে বেশি হবে। এখন একটা পরিবারের দায়িত্ব নেবেন, কারণ আপনাকে নিয়ে অনেকের স্বপ্ন ঘিরে আছে, এতদিন টাকা খরচ করে আপনাকে পড়াইছে। সো আপনারও তো মনের মধ্যে এখন একটা আশা জায়গা, আমিও তাদের জন্য কিছু করব। তো এই স্বপ্নটা যেন 6 মাস 1 বছর পিছিয়ে না যায় শুধু আপনার সামান্য অবহেলার কারণে। আপনাদের সেই জন্য রিকোয়েস্ট থাকবে, অবশ্যই বেশি বেশি স্টাডি করুন, সেটা আমাদের সাথে থেকে হোক বা আপনি নিজে একা হোক। তবে অবশ্যই আমাদের সাথে থাকলে আপনিও জানেন যে একটু গাইডলাইন পাবেন, নিজের থেকে একটু বেশি অ্যাডভান্টেজ পাবেন। তো অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তীতে। অনেক অনেক ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। Allah.